শুভ সন্ধ্যা। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের আয়োজনে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই আয়োজনটির উদ্যোক্তা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি। এটি আসলে আমাদের এই কমিটির প্রথম আয়োজন। আমাদের প্রথম আয়োজনটিতেই আমাদের সাথে আজকে বিশেষ কজন মানুষ যুক্ত আছেন, যে কারণে আমরা খুব বিশেষভাবে সম্মানিত বোধ করছি। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহ সভাপতি জাতীয় বিষয়াদি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালিদ পলাশ। যুক্ত আছেন সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির চেয়ারপারসন স্থপতি কাজী গোলাম নাসির। আরো দুইজন অত্যন্ত বিশেষ মানুষ আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে আছেন। একজন হচ্ছেন স্থপতি খন্দকার হাসিবুল কবির, যিনি বেশ বড় একটা সময় ধরে সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত আছেন তাদের মধ্যে স্থপতি মেরিনা তাবাসসুম আছেন, যাকে এক নামে এখন সকলেই চেনে, আমাদের স্থাপত্য জগতের গর্ব তিনি। আমাদের সাথে স্ক্রিনের আড়ালে সম্পাদক মিডিয়া পাবলিকেশনস বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট শেখ ইতমাম সৌদ ছাড়াও আইবির অফিস এবং নির্বাহী পরিষদের বেশ কজন সদস্য যুক্ত আছেন। এবং আজকের উপস্থাপক, আজকের এই আয়োজনের মেইন যারা প্রধান উপস্থাপনার দায়িত্বভার নিয়েছেন, সেই স্থপতিদের গ্রুপটি আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে আমি আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। যারা দেখছেন তাদেরকে আবারও শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমাদের কমিটির আজকে শুরুর আয়োজন, প্রথম আয়োজন। আমাদের এই শুরুর আয়োজনটিকে আনুষ্ঠানিকভাবে শুরু করবার জন্য আমি প্রথমেই বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহ সভাপতি জাতীয় বিষয়াদি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালিদ পলাশকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। স্যার, আনমিউট করতে হবে। ধন্যবাদ ফরহানা শারমিনিমু, আজকে এরকম একটা মহৎ উদ্যোগে আমাকে শুরুতে বক্তব্য দিতে বলার জন্য। আইবির কার্যক্রম এই প্যান্ডেমিকের মধ্যে অনেক বিঘ্নিত হচ্ছে, তারপরেও এই যে সুবিধাটা, ভার্চুয়াল সুবিধাটা, সেটা ব্যবহার করে আমরা অনেক কার্যক্রম ইতিমধ্যেই পরিচালনা করছি। এর মাঝে আমাদের একটি সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি আছে, সেটা ইমু ইতিমধ্যেই বলেছে। সেই সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির দায়িত্ব বা এটার যে ফিলোসফিক্যাল দার্শনিক যে ভূমিকা, সেটা অপরিসীম আমাদের মতো দেশের ক্ষেত্রে। বিশেষ করে স্থপতিদের সবসময় একটা ভাব থাকে, আমি সোসাইটি বা আমি সমাজ থেকে বিচ্ছিন্ন, আমার সমাজের জন্য কিছু করার নেই, এরকম একটা মনোভাব থাকে। কিন্তু এটাকেই ভিত্তি করে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটিটা কার্যক্রম শুরু করেছে কাজী গোলাম নাসির, আমাদের প্রিয় স্থপতি, তিনি আছেন এটা চেয়ারম্যান পদে, শারমিন আছে সদস্য সচিব হিসাবে। তো আমি আজকে খুব লম্বা করব না, যেহেতু এখানে বলাই হচ্ছে যে জরুরি মানবিক কার্যক্রমের যে সহায়তা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে, সেটার বিষয়ে যে কাজগুলো হচ্ছে আমরা সবাই জানি না। আমাদের অনেক স্থপতি, নবীন স্থপতি, তাদের সাথে প্রবীণরাও আছে, সবাই মিলে যে কাজ করছেন ওখানে, সেই কাজগুলো আজকে আমরা দেখতে চাই, আমরা বুঝতে চাই। আমার একটা এর মধ্যে এটা যখন শুরু হয়েছিল তখন আমার বারবার মনে হচ্ছিল যে হ্যাঁ, রোহিঙ্গাদের জন্য হচ্ছে, ওখানে মানবিক যেসব কার্যক্রম স্থপতিদের পক্ষ থেকে নেওয়া সম্ভব সেগুলো নেওয়া হচ্ছে, সেখানে কাজ করা হচ্ছে, প্রচুর অনেকে কাজ করছে, এটা আমি শুনেছি এবং আজকে সেটা দেখব। আশা করছি যে এটার একটা বিস্তর প্রভাব আমাদের সমাজে, আমাদের সকলের প্রতি পড়বে। কারণ আমরা মনে করি যখন
পলাশকে শুনছি না। স্যার কোনো একটা কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। পলাশ স্যার কি আছেন? আহ, আমার মনে হয় আমরা অন্যরা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন একটু অনুরোধ করব আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির চেয়ারপারসন স্থপতি কাজী গোলাম নাসির আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। শুভ সন্ধ্যা। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির আজকের যে আয়োজন, প্রথম আয়োজন হলো সামাজিক দায়িত্ব পালনের স্থপতি। আমাদের একটা গ্রুপ, সেই গ্রুপে প্রায় 60 জন স্থপতি আমরা একত্রে কাজ করছি। আমরা বারংবার নিজেরা বসেছি, আমাদের মত বিনিময় করেছি, কে কি কাজ করছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং তারই একটা খণ্ডিত অংশ আমাদের প্রথম উপস্থাপনা। আমরা চিন্তা করেছি যে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির অনেকগুলো উপকমিটি হবে। সেই কমিটিগুলো তাদের উপরে যে অর্পিত দায়িত্ব অথবা তাদের অধিভুক্ত ক্ষেত্র যে এলাকা, সেই এলাকা নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপনে আসবেন। ইতিমধ্যে একটি কমিটি তার কাজ শুরু করে দিয়েছেন, আমরা পরবর্তীতে হয়তো তাদের উপস্থাপনা দেখব। আমরা আপনাদের কাছে আশা করি যে আপনারা আমাদের উপস্থাপনা দেখার পরে যদি আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করেন, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, যাই হোক না কেন, আমরা মনে হয় সেই মতামত থেকে উপকৃত হব, আমরা আমাদের কর্মপন্থা সুনির্দিষ্ট করতে পারবো এবং আমরা আমাদের আগামীর পথে এগুতে পারবো। আমাদের যে বাস্তবের সহসভাপতি জাতীয় বিষয়াদি, আপনার অনুমতিক্রমে আমি আমার এই কমিটির যিনি সদস্য সচিব আছেন তার কাছে পরবর্তী কার্যক্রম সম্পাদনের জন্য আমি অনুরোধ জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে, অতিমারীর সময়কালে সবাই ভালো থাকুন, সপরিবারে ভালো থাকুন এই প্রার্থনা জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। ফারহানা শারমিন ইমু, আপনি পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্থপতি কাজী গোলাম নাসির আপনাকে। আমাদের মাঝখানে স্থপতি খান মোহাম্মদ মোস্তফা খালিদ আবার ফিরে এসছেন, আমি দেখতে পাচ্ছি। স্যার কি আপনার কথা স্যার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন, আমরা পুরোটা শুনতে পারিনি, আপনি কি আবার একটুখানি বলবেন? আচ্ছা, স্যারের বোধহয় আজকে নেটওয়ার্কের ভালোই সমস্যা হচ্ছে, স্যার আবার ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমি আমি একটুখানি সদস্য সচিব হিসেবে আমার একটু দায়িত্ব, আমাদের এই কমিটির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। স্থপতি ইনস্টিটিউটের বর্তমানে চলমান 23টি কমিটির মধ্যে একটি হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি। সাধারণত স্বল্প আয়, ভিন্নভাবে সক্ষম কিংবা সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগ দেওয়াটাকেই সোশ্যালি রেসপন্সিবল হওয়া এমনটাই বোঝায়, যদিও এর ব্যাপ্তি আরো অনেক বড়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির বর্তমান যে লক্ষ্য সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর কাছে স্থপতিদের সেবা সম্প্রসারিত করা। আমরা মোটামুটি ভাবে জানি যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল জুড়ে আমাদের বিপুল সংখ্যক স্থপতি বর্তমানে দরিদ্র জনগোষ্ঠী, গৃহহীন মানুষ, দুর্যোগ এবং জরুরি অবস্থার শিকার হওয়া জনগণ এবং এদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সেবামূলক কাজে জড়িয়ে আছেন। তো আমরা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি থেকে প্রথম যে কাজটি নিয়েছিলাম সেটা হচ্ছে এই স্থপতিদেরকে একটা প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা, যেখানে কিংবা একটা একটা আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ছাতার মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তাদের নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি হবে। আমরা গত কয়েক মাসে এই কাজটা মোটামুটি ভাবে করেছি, বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা, স্যার বললেন একটু আগে, স্থপতি কাজী গোলাম নাসির বলেছেন প্রায় 60 জন স্থপতি, আসলে আমরা সেই প্ল্যাটফর্ম বা সেই গ্রুপটাতে প্রতিনিয়ত আলাপচারিতা করছি নিজেদের মধ্যে, নলেজ শেয়ারিং হচ্ছে এবং এর মাধ্যমে আমরা নিজেদেরকে কিছুটা সমৃদ্ধ করার চেষ্টা করছি। আমাদের বেশ কয়েকটি সাব কমিটি তৈরি হচ্ছে, প্রসেসের মধ্যে আছে।
স্থাপত্য প্রবাহ নামক একটি সাব কমিটি ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছে। তো এরকম করে আমরা যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি, সেটার মাধ্যমেই আমরা একটা পর্যায়ে ঠিক করেছি যে কয়েকটা নির্দিষ্ট শিরোনামে আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে ফেলবো, এবং নির্দিষ্ট সময় পর পর সেইগুলোকে আসলে আমরা নিজেদের মধ্যেও আলোচনা করতে করতেই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে এবং আগামীকাল সেই যে ধারাবাহিক উপস্থাপনা, সেই যে নিজেদের মধ্যে আলাপচারিতা এবং সেটা আপনাদের সামনে তুলে নিয়ে আসা, সেইটার সূচনা পর্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কাছে গেলাম কেন? এটি হচ্ছে এমন একটি জায়গা যেখানে একই সাথে আমরা যেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে শিরোনামগুলো ঠিক করছিলাম, সেই শিরোনাম বা হেডলাইনগুলোকে জড়িয়ে বিভিন্ন স্তরে, বিভিন্ন সেক্টরে জরুরি মানবিক কার্যক্রম একই সাথে চলমান আছে, এবং যার সাথে এই কার্যক্রমগুলোর সাথে একই সাথে বিপুল সংখ্যক স্থপতি জড়িয়ে আছে। তো আমরা আমাদের এই দুটো পর্বতে, প্রথম পর্বতে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা সেই কক্সবাজার জরুরি অবস্থার পরিপ্রেক্ষিত, স্থানিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে আমাদের স্থপতিরা সেখানে কি কাজ করছেন এবং তাদের কাজের পেছনের গল্পগুলো শুনতে চাইবো। এবং দ্বিতীয় পর্বে আগামীকাল আমরা কমিউনিটি, স্থানভিত্তিক প্রতিক্রিয়া এবং প্রাসঙ্গিক কাজে এই সব স্থপতিদের যে অংশগ্রহণ, তার একটা প্রতিচ্ছবি দেখবার চেষ্টা করব। কক্সবাজার অঞ্চলের এই যে স্থপতিদের কাজের পেছনের গল্প, বা তারা যে তাদের যে অভিজ্ঞতা সমৃদ্ধ জ্ঞান, এই যে স্থপতিরা ম্যাচিওর্ড হচ্ছেন, তাদেরকে আমরা আসলে পরবর্তীতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির এই ছাতার ভেতরে থেকেই আমরা চেষ্টা করতে চাই সারা দেশের আপামর জনগণের জরুরি অবস্থা যখন তৈরি হবে, তখন আমরা কিভাবে এই স্থপতিদের এবং তাদের থেকে এই জ্ঞানে অভিজ্ঞতা অর্জন করে আমরা সকলে মিলে সেই জরুরি অবস্থাকে কিভাবে ফেস করতে পারি, প্রতিহত করতে পারি। তো এটাই আসলে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির বর্তমান প্রতিপাদ্য বিষয়। আমি এখন আসলে আমাদের আজকের আয়োজনের মূল উপস্থাপনায় চলে যেতে চাচ্ছি। যেমন করে কাজী নাসির স্যার বলেছেন, আপনাদের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকলে আপনারা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পেজের কমেন্টে সেটা উল্লেখ করতে পারেন। আমরা আগামীকাল এই ধারাবাহিক উপস্থাপনাটি শেষ হবার পরে আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব। আপনারা শুনে খুব আনন্দিত হবেন যে আমি খুব গর্বিত যে কক্সবাজারের এই জরুরি অবস্থার সাথে জড়িত স্থপতিদের মধ্যে থেকে প্রায় 20 জন স্থপতি আমাদের আজকের পরপর দুটো উপস্থাপনার সাথে যুক্ত আছেন, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আমি যদি একটু সময় পাই, আমি তাদের নামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অর্ঘ্য সাহা, আতিয়া নুসরাত উর্মি, দিলরুবা ফেরদৌস শুভ্রা, এমারাল্ড উপমা, ফারা মাহবুব, ফেরদৌসি আক্তার, ফরহাত নাজিব চৌধুরী, কানিজ ফাতিমা, কাজী আকিফ, খাজা নুজহাত জেরিন ফাতমি, মোহাম্মদ আইনুল ইসলাম, রিজভি হাসান, সাদ বিন মোস্তাফা, সামিয়া অবনী, সামিনা সৌমিকা, শগুফতা নওয়াজ, ওয়াফিক আলম, জয়া, তন্ময় ভট্টাচার্য, মাহমুদা আলম, মাধুরী দেব রূপা। আপনাদের সবাইকে আবারও আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মধ্য থেকে স্থপতি শগুফতা নওয়াজকে তার উপস্থাপনা শুরু করবার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
সেগুলো আপনাকে শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে। আপু কাইন্ডলি ফুল এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, একটু কাইন্ডলি ফুল স্ক্রিন যদি করেন, মানে প্রেজেন্টেশন মোডে যদি যান। জি, হ্যাঁ এখন ঠিক আছে আপু, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা। তো আজকে প্রেজেন্টেশনটা প্রথম সেশনে আমরা আসলে যে জিনিসগুলো কভার করতে চাচ্ছি, এটা যেহেতু দুটো সেশন হবে, প্রথম সেশনটাতে আমরা রোহিঙ্গা রিফিউজি কনটেক্সট এবং সাইট প্ল্যানিং এর ম্যাক্রো থেকে মাইক্রো স্কেল পর্যন্ত কিভাবে আর্কিটেক্টরা আসলে রোল পালন করে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, এবং সাথে সাথে আমরা কিছু এক্সাম্পল প্রজেক্ট, ল্যান্ডস্কেপ ডিজাইন, ওয়াশ এবং সোশ্যাল আর্কিটেকচার প্রজেক্ট, এবং একটা ফায়ার ইনসিডেন্স হয়েছিল সেই সময় কিভাবে আসলে আর্কিটেক্টরা রেসপন্ড করেছে বা অন্য সবার সাথে মিলে আর্কিটেক্টরা রেসপন্ড করেছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলব। তো যদি আসলে এখনকার অবস্থাটা দেখি যে আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন প্রতি 95 জনে একজন মানুষ আসলে তাদের বাসা ছেড়ে যে বের হয়ে যেতে কোনো না কোনো কারণে বাধ্য হচ্ছে, এবং সেটা ইন্টারনালি একটা দেশের মধ্যে হতে পারে, ক্লাইমেট চেঞ্জ বা অন্যান্য অনেক পলিটিক্যাল ইনস্টেবিলিটি এসব কারণে, বা একটা দেশের বাইরেও হতে পারে। এদের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠীকে আমরা বলছি রিফিউজি, বা যারা নিজেদের দেশ ছেড়ে অন্য একটা দেশে আসলে গিয়ে থাকছে। তো এরকম একটা রিফিউজি কনটেক্সটই আমরা যদি দেখি যে রোহিঙ্গা রিফিউজি কনটেক্সট, দেখা যাচ্ছে এই একটা কনটেক্সটই ওভারঅল বিশ্বব্যাপী এটার একটা প্রভাব আছে, এবং এটার প্রভাবটা বাংলাদেশের উপরে হচ্ছে সবচেয়ে বেশি, এবং যে কারণে বাংলাদেশ প্রায় 9 লাখের কাছাকাছি আমরা রোহিঙ্গা রিফিউজি হোস্ট করি। এবং আমরা যদি দেখি যে এই 9 লাখের কাছাকাছি মানুষ, তাদের অধিকাংশই হচ্ছে আমাদের উখিয়া এবং টেকনাফ, কক্সবাজারের এই দুটো জায়গা জুড়ে টোটাল 35টা ক্যাম্পে অবস্থান করছে। এবং এখানে যেটা বললাম যে 9 লাখের কাছাকাছি মানুষ আছে, এবং এর মধ্যে 26টা ক্যাম্প একসাথে অবস্থান করে, যেটাকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রিফিউজি ক্যাম্পও বলা হয়, এবং যে জায়গাটার আসলে ডেনসিটি এন্ড কমপ্লেক্সিটি খুবই হাই। তো আমরা যদি আসলে দেখি যে আসলে এই জায়গাটার ডেনসিটি কেমন, এই জায়গাটার ডেনসিটি আসলে ঢাকার ডেনসিটির কাছাকাছি একটা ডেনসিটি, এবং সে কারণে এটা একটা আসলে টেম্পোরাল একটা সিটি কমপ্লেক্সিটির একটা সেটেলমেন্ট। এবং এটার যে ন্যাচারাল টপোগ্রাফি ছিল সেটা যেহেতু খুবই রাতারাতি এখানে একটা ক্যাম্পাস সেটেলমেন্ট হয়েছে, এটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা আমাদের গত সপ্তাহের একটা ছবি, যে এখানে ফ্লাডিং হচ্ছে, আমরা সবাই জানি যে পুরো কক্সবাজারে বা বিভিন্ন অঞ্চলে এখন ফ্লাডিং চলছে। তো এটা আমাদের রিফিউজি ক্যাম্পের বন্যাকালীন সময়ের অবস্থা। এছাড়াও এখানে আসলে ল্যান্ডস্লাইড এবং ফায়ার রিস্ক বিভিন্ন ধরনের, মানে একটা ইমার্জেন্সির ভিতরেও বিভিন্ন রকমের ইমার্জেন্সি ঘটনা ঘটে। তো এই যে বিভিন্ন রকমের কনটেক্সট, বিভিন্ন রকমের এখানে চ্যালেঞ্জ আছে। আবার এই যে এটা একটা আমরা বলছি যে এটা টেম্পোরারি, কিন্তু এটা একটা খুবই ঘনবসতিপূর্ণ এরিয়া। এই জায়গাটায় আসলে আর্কিটেক্টরা কিভাবে ভূমিকা পালন করছে বা করতে পারে। তো আমরা এখানে আসলে একটু সামারি করে দেখানোর চেষ্টা করেছি যে আর্কিটেক্টরা আসলে কোন কোন স্কেলে কিভাবে ভূমিকা পালন করে। যেভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে শুরু করে, বা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন, বিল্ডিং ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন, এই জিনিসগুলো আমরা সচরাচর একটু আর্কিটেক্টের রোলস এন্ড রেসপন্সিবিলিটি হিসেবে চিন্তা করতে পারি। কিন্তু এইগুলোর বাইরেও শুধু বাংলাদেশের কনটেক্সট না, ওয়ার্ল্ড ওয়াইডই আর্কিটেক্টরা যখন এই ধরনের কনটেক্সটে কাজ করে, তাদের একটা বড় রোল হয় হচ্ছে অ্যাডভোকেসি, কমিউনিকেশন অ্যান্ড গাইডেন্স। বিকজ এখানে আসলে অনেক ধরনের এজেন্সি, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল সবার সাথে বসে কাজ করতে হয়, এবং সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের একটা ভালো দিক হচ্ছে যে আমাদের এক ধরনের স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং আমাদের কোঅর্ডিনেটেড করে কোনো একটা জায়গার সিচুয়েশনকে বোঝার একটা, এবং সেটা কমিউনিকেট করার একটা দক্ষতা আসলে আমরা আমাদের ট্রেনিং এর মাধ্যমে পাই।
সে কারণে একটা কোঅর্ডিনেশন অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন, অ্যাডভোকেসি, গাইডেন্স এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজের একটা বৃহৎ অংশ বা বৃহৎ সময় আমরা এটাতে দিয়ে থাকি। এবং এটা কি আসলে আমরা একা করি? আমরা আসলে এটা একা করি না। এটা আমাদের সাথে সবসময় একই সাথে আরবান প্ল্যানার, সিভিল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট বা এনার্জি স্পেশালিস্ট এবং ইনফরমেশন, যেহেতু একটা হিউজ বিভিন্ন রকমের ইনফরমেশনাল লেয়ার দরকার হয়, ইনফরমেশন স্পেশালিস্ট বা জিএস স্পেশালিস্ট, এদের সাথে বসে আসলে আমাদের একটা কোর টিম কাজ করে, যেটা কিনা বিভিন্ন এই যে ক্যাম্পিং চার্জ, গভর্নমেন্টের বিভিন্ন রকমের ইমপ্লিমেন্টেশন অর্গানাইজেশন, এলজিডি, ডিপিএইচই বা ডিফারেন্ট যে সেক্টর গুলো আছে, হেলথ, এডুকেশন, এই সবাইকে আমরা বিভিন্ন রকমের স্পেশাল অ্যাডভোকেসি করার চেষ্টা করি এবং সকলের কাজে দেখা যায় যে যে স্থানিক যে বিষয়টা, সেই বিষয়টার বিভিন্ন কনসার্ন গুলো আমরা আলোচনা করি। এখন আমাদের এই কনটেক্সটটা মূলত যে পুরোপুরি ভাবে ম্যানেজ হয়, আমরা যদি চিন্তা করি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুই আসলে এখানে ম্যানেজ করতে হয়, তো এগুলো 10টা সেক্টরের মধ্য দিয়ে ম্যানেজড হয়। তো এই 10টা সেক্টরে কোনো না কোনো ভাবে দেখা যায় যে আর্কিটেক্টদের এক ধরনের ইনভলভমেন্ট থাকে। তো আজকের আলোচনায় আমরা হচ্ছি যেহেতু আমরা স্পেশাল প্ল্যানিং এবং নিয়ে মূলত কথা বলতে চাই, আমরা শেল্টার, সাইট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াশ এটার আন্ডারে আমরা আসলে কিভাবে ইনভলভ সেটা দেখা। তো প্রথমে আসি স্পেশাল প্ল্যানিং এ। স্পেশাল প্ল্যানিং এর আমরা আসলে বিভিন্ন স্কেলে কাজ করি। যখন আমরা ওই যে বলছিলাম মেগা ক্যাম্প, আমরা যখন পুরো ক্যাম্প নিয়ে চিন্তা করি ওটাকে আমরা ম্যাক্রো বলছি, আবার মাল্টিপল ক্যাম্পস নিয়ে ওটাকে মেসো বলছি, আবার একটা ছোট জায়গায় সাইট প্ল্যানিং করছি সেটাকে আমরা মাইক্রো বলছি। এবং এই ম্যাক্রো স্কেলের আসলে চিন্তা ভাবনাটা কেন করা শুরু দরকার হলো, মানে এই ক্যাম্পটা তো খুব ওই যে বললাম রাতারাতি কিছু মানে গ্রো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, তারপর অনেক ফান্ডিং আসা শুরু করলো, অনেকে অনেক কিছু, অনেক অর্গানাইজেশন অনেক কিছু করছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে অনেকে অনেক কিছু করছে এটার মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, এবং এটা যে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং যে এটা আসলে স্পেশালি কি ইম্প্যাক্ট ফেলছে সেটা, সেই ধারণাটাও আমাদের খুব প্রাইমারি লেভেলে আর কি ওভাবে ছিল না। সো এটার স্টার্টিংটাই হচ্ছে ইটস এ কোঅর্ডিনেশন টুল, যে আমরা এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে এটাকে আমরা কোঅর্ডিনেট করলাম এবং দেখতে চাই যে আসলে এটার ইমপ্লিকেশনটা কি, এবং সেগুলোর বেসিসে আমরা 3টা লেয়ারে চেষ্টা করি যে আমাদের অ্যাডভোকেসি গুলো এবং আমাদের যে স্পেশাল রেকমেন্ডেশন গুলো সেগুলোকে ফর্মুলেট করতে। এর প্রধান লেয়ারটা হচ্ছে এনভায়রনমেন্টাল রিহ্যাবিলিটেশন এন্ড রেস্টোরেশন। দ্বিতীয়ত আমরা এটা এক্সেস এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এক্সেস কভারেজ কিভাবে ম্যানেজ করা যায়, বিভিন্ন সার্ভিস ডেলিভারি, সিকিউরিটি সবকিছুর দিক থেকে চিন্তা করে। এবং ল্যান্ড ইউজ, যে এটা আসলে ল্যান্ড ইউজ, এখানে তো এক ধরনের ল্যান্ড ইউজ হয়েই আছে, কিন্তু আরো যে বিভিন্ন রকমের প্রজেক্ট বিভিন্ন কিছু আসছে, এটা আসলে কোনটা কোন জায়গায় হওয়া দরকার, মানে যে জায়গায় 10টা স্কুল আছে সেই জায়গায় হয়তো একটা স্কুল না হয় অন্য জায়গায় যেখানে একটা গ্যাপ আছে সেখানে হওয়া দরকার। সো এই ধরনের যে অ্যানালাইসিস গুলো, এগুলোর সাথেও কিন্তু আমরা ইনভলভ। এবং আমরা যখন আসলে আমরা বলছি, সবসময় আমি একটু এটা মেনশন করতে চাই যে আর্কিটেক্টদের সাথে এখানে আরো আমাদের পুল অফ এক্সপার্টিস আছে যারা আসলে এই জিনিসগুলোতে খুবই ভূমিকা পালন করে। তো এটা আমি জাস্ট সবগুলো লেয়ারে আমি ওভাবে ডিটেলে যাব না, আমাদের পরবর্তী বক্তারা বিভিন্ন কাজ দেখাবেন, সেখান থেকে উঠে আসবে। আমি জাস্ট একটা লেয়ারের ম্যাক্রো মেসো স্কেল দেখাচ্ছি। যেমন ম্যাক্রো স্কেলে আমরা হয়তো দেখি যে এখানে প্রাইমারি কানাল গুলো কোথায় আমাদের রিহ্যাবিলিটেশন করতে হবে। সো একটা ফান্ডিং যখন আসলো তখন হয়তোবা আমরা এই জিনিসগুলো গভর্নমেন্টের সাথে বসে আমরা বোঝানোর চেষ্টা করি যে ওকে এই ওয়াটার শেডটা আমাদের ম্যানেজ করা দরকার, এটা একটা প্রাইমারি ক্যানেল, সো এটাকে প্রথমত ফোকাস করা দরকার। তো এরপরে যদি আমরা মেসেজ স্কেলে যাই তখন আমরা আরো ডিটেইলে দেখার চেষ্টা করি, আচ্ছা ঠিক আছে আমাদের এখানের মধ্যে অনেকগুলো হয়তো বা স্ট্রিম আছে, কিন্তু আমাদের এত ডেন্সিটি মিলে আমাদের আসলে সম্ভব না সবগুলো স্ট্রিমে কে প্রায়োরিটাইজ করা, তাহলে আসলে আমরা কোন জিনিসগুলোকে মোর প্রায়োরিটাইজ করবো এবং কোন জায়গাগুলোতে আমরা প্ল্যান্টেশন করতে পারি, কোন জায়গাগুলো আমাদের প্ল্যান্টেশন করা মুখ্য। তো এটা জাস্ট একটা লেয়ার আমাদের এনভায়রনমেন্টাল রিহ্যাবিলিটেশনে। সো ওইগুলোর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা আসলে অনেক পার্টনারের সাথে কাজ করে আস্তে আস্তে আসলে কিভাবে এই জায়গাটার একটা পজিটিভ চেঞ্জ আনা যায় সেটা নিয়ে দেখি। তো এটা যেমন আগের গুলোতে বললাম যে মানে আমরা একটা
উপরের স্কেল থেকে টপ ডাউন স্কেল থেকে অনেক সময় অনেক কিছু দেখার চেষ্টা করি, আমরা আবার বটম আপ প্রসেস থেকেও বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি। এবং এই ক্যাম্পে এই ধরনের কিছু সাইড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হয় যেটা কিনা কমিউনিটি থেকে রিকোয়েস্ট আসে, অনেক সময় যে ক্যাম্পিং চার্জ থাকে তাদের থেকে রিকোয়েস্ট আসে, তখন সেই জিনিসগুলোর একটা ইভালুয়েশন করা এবং দেখা যে, এবং এই জায়গায় আবার বলতে চাচ্ছি, এটা দেখে অনেকে মনে হতে পারে এটা তো একটা ইঞ্জিনিয়ারিং এর কাজ। আসলে একজন আর্কিটেক্ট যখন ইনভলভ হয় তখন হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং পার্টটা না, মোর যেটা দেখে যে কোঅর্ডিনেশনটা, ওই যে বললাম ম্যাক্রো স্কেল মেসো স্কেল, তাহলে এটার সাথে এই জিনিসটার সম্পর্ক কি, আমি কি আসলে এই এক্সেসটা করবো নাকি অন্য দিক দিয়ে যদি আমি করি তাহলে হচ্ছে হয়তো বা আমার মোর বেনিফিশিয়ারি এটা থেকে এফেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে সেভাবে আমরা আসলে ওই যে বললাম আমাদের স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমরা আসলে অনেক জায়গায় কোঅর্ডিনেশনের ভূমিকা রাখতে পারি। এবং এটা একটু জোর দিয়ে বলতে চাই যে আসলে ক্যাম্পের অধিকাংশ জায়গায় আমরা যদি স্ট্রাকচার বা বিল্ডিং এর হিসেবে দেখি, যে শেল্টার বা কোনো একটা ফ্যাসিলিটি, অনেক কিছুই কিন্তু আসলে দেখা যাবে যে অধিকাংশ অনেক আগে থেকেই হয়ে আছে। সো এই এই জায়গায় আমাদের সবসময় ওই যে গাইডেন্স দেওয়া বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অন্যভাবেও ইমপ্লিকেট করা, কোন একটা বিল্ডিং এর স্ট্রাকচার ছাড়াও আমাদের নলেজটাকে ডিসপ্লেট করা, এটার অন্যান্য অনেক মিডিয়ায় আছে আর কি। তো এইগুলো জাস্ট এক্সাম্পলস এই ধরনের কাজের যেগুলো হয়, যেটার কোঅর্ডিনেশনে আমাদের এখানে সৌমিকা আছে, যে এই ধরনের কাজে কমিউনিটির সাথে এঙ্গেজ হয়ে এবং এগুলো অ্যাসেসমেন্ট করে যে এই ধরনের কাজগুলো করে। তো এরপরে আসলে আমি অন্য প্রেজেন্টারদের কাছে দায়িত্ব দিয়ে দিব এই সেশন চালানোর জন্য। তো আমাদের পরবর্তীতে কানিজ সাইট প্ল্যানিং অ্যান্ড শেল্টার নিয়ে কথা বলবে, এবং আইনুল ভাই কালামছড়া ওয়াকওয়ে ট্রেল ডিজাইন, যেটা একটা ল্যান্ডস্কেপ প্রজেক্ট, সেটা নিয়ে কথা বলবে, এবং অবনী এবং শুভ্র আপু একদম পরবর্তীতে ওয়াশ এবং সোশ্যাল আর্কিটেকচার প্রজেক্ট নিয়ে কাজ করবে। এবং ফাইনালি কানিজ আবারও একটা ফায়ার ইনসিডেন্টস এর ঘটনা দিয়ে হয়তোবা আমাদের প্রেজেন্টেশন শেষ করবে। তো কানিজ, আমি তোমার কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি, প্লিজ। থ্যাঙ্কস শাগুফতা আপু, আমি শেয়ার করছি। আমার স্ক্রিন কি ভিজিবল? ভিজিবল আপু, একটু প্রেজেন্টেশন মোডে যাবেন। আচ্ছা, প্রেজেন্টেশন মোডে আসছি। আসসালামু আলাইকুম, আমি কানিজ, এবং আজকে I will be sharing some of my experiences working as a site planner in this context. ল্যান্ড ডেভেলপমেন্টের যে ব্যাপারটা বলছিল শাগুফতা আপু, যে এটার একটা অংশ হিসেবে আমরা আসলে বিভিন্ন এরিয়া প্ল্যান এবং রিপ্ল্যান করে থাকি। প্ল্যানিং বলছি যখন আমরা কোনো আনডেভেলপড এরিয়া ডেভেলপ করি। ফর এক্সাম্পল, যখন কোনো এরিয়াতে হয়তো রোড কনস্ট্রাকশনের জন্য ফ্যামিলিদেরকে সরাতে হচ্ছে, পুনর্বাসন করতে হবে, তখন আনঅকুপাইড হিলটপ বা ভ্যালিতে শেল্টার, ওয়াশ এবং আদার ফ্যাসিলিটিস আমরা কনস্ট্রাক্ট করার যে প্ল্যান প্রস্তুত করি সেটা। আবার রিপ্ল্যান হচ্ছে যে যখন যেটা শাগুফতা আপু বলছে, যেটা আগে থেকেই হয়ে আছে, অর্গানিক অ্যান্ড সেলফ সেটেলড, সেই জায়গাগুলোতেও কিছু সময় আমাদেরকে রিপ্ল্যানিং করার প্রয়োজন হয়। প্ল্যানিং এর সময় যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি তার মধ্যে একটা হচ্ছে যে টপোগ্রাফিক্যাল যে চ্যালেঞ্জগুলো আছে, ফর এক্সাম্পল ল্যান্ডস্লাইড বা ফ্লাড প্রবণ এরিয়া কিনা, ওয়াটার টেবিল কেমন, কারণ এগুলোর উপর ড্রেনেজ নেটওয়ার্ক কেমন হবে, কি ধরনের স্লো প্রোটেকশন বা সাইট ডেভেলপমেন্টের কাজ প্রয়োজন তা নির্ভর করে। এরপর আমরা শেল্টার এবং ওয়াশ ফ্যাসিলিটি গুলো প্লেসমেন্ট, কোন ধরনের শেল্টার এবং ওয়াশ ফ্যাসিলিটি গুলোর প্লেসমেন্ট বা কোনো ধরনের জেন্ডার বেসড ভায়োলেন্সের সুযোগ তৈরি হচ্ছে কিনা আমাদের প্ল্যানিং এ, সেটা বিবেচনা করি। এছাড়াও যে এরিয়াটা নিয়ে আমরা কাজ করছি তার সারাউন্ডিংস এ কি ধরনের কমিউনিটি ফ্যাসিলিটি আছে এবং ভবিষ্যতে কি ধরনের ফ্যাসিলিটির প্রয়োজন হতে পারে তা নিয়ে আমরা একটা গ্যাপ অ্যানালাইসিস করি, এবং প্রয়োজনে সেখানে স্পেস রাখা হয়। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে একটা স্পেস খালি, এবং এখানে আসলে বিভিন্ন ধরনের প্রোটেকশন, হেলথ বা এডুকেশনাল লার্নিং সেন্টার হবে কিনা এটা তখন আসলে ডিসিশন নেওয়া হয়।
এগুলো সাইট ডেভেলপমেন্টের অংশ, স্লোপ প্রোটেকশন, প্ল্যান্টেশন, ড্রেনেজ এগুলো, আর শেল্টার সেক্টর এবং ওয়াশ সেক্টর এখানে কাজ করে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রিলিমিনারি সাইট ভিজিটের। এই ভিজিট গুলোতে সাধারণত শুধু আর্কিটেক্টরা থাকে না, বিভিন্ন সেক্টরের রিপ্রেজেন্টেটিভ যেমন ওয়াশ, সাইট ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বডিজ অংশগ্রহণ করে এবং নিজ নিজ পার্সপেক্টিভ থেকে কি কি চ্যালেঞ্জ আছে এবং এগুলো আসলে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি প্ল্যানিং এ, তা নিয়ে আসলে আমরা আলোচনা করি। এখানে আমরা ক্যাম্পের শেল্টারের ট্রানজিশন দেখতে পাচ্ছি। 2017 সালে ইনফ্লাক্সের শুরুর দিকে আমরা ইমার্জেন্সি শেল্টার দেখতে পেতাম, যেটা পরবর্তীতে ট্রানজিশনাল শেল্টার হয়। ট্রানজিশনাল শেল্টার বেসিক্যালি বেনিফিশিয়ারিরা নিজেরাই তৈরি করে থাকে, অ্যান্ড এবং এই সব ক্ষেত্রে এজেন্সিগুলো, শেল্টার এজেন্সিগুলো ট্রেনিং এবং ম্যাটেরিয়াল দিয়ে সহযোগিতা করে থাকে। 2009 সালে মিড টার্ম শেল্টার অ্যাপ্রুভ করা হয় গভর্নমেন্ট থেকে, এবং দিস ইজ অলসো টেম্পোরারি ইন নেচার, কিন্তু কিছুটা স্ট্রং এবং ওয়েল ডিজাইন। মিড টার্মের একটা মডেল মেজানাইন ফ্লোর করে ডিজাইন করা হয়েছে, যেহেতু কমিউনিটির মাঝে যারা বড় ফ্যামিলি থাকে ওদের সাধারণত একটা টেন্ডেন্সি থাকে যে ওরা একই ছাদের নিচে থাকবে, সো একটা বড় ফ্যামিলিকে অ্যাকোমোডেট করার জন্য এই ডিজাইনগুলো মডিফাই করা হয় বা ডিজাইন করা হয়। এবং শেল্টার সেক্টর মূলত শেল্টার ডিজাইন কিভাবে আরো ইনক্লুসিভ এবং ইফেক্টিভ করা যায় তা নিয়ে কাজ করে থাকে। গাইডলাইন্স এন্ড স্ট্র্যাটেজিস, ক্যাম্পে ইনফ্রাস্ট্রাকচার বা ল্যান্ড ডেভেলপমেন্ট গুলো হয়, এটা বিভিন্ন ইমপ্লিমেন্টিং এজেন্সি কাজ করে, এবং এই কাজগুলো কোঅর্ডিনেট এবং কোয়ালিটি অ্যাসিওর করার জন্য সেক্টর থেকে গাইডেন্স এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট পাবলিশ করা হয়। এটা শিখতাপু বারবার বলছিলেন যে এই জায়গাগুলোতে হচ্ছে যে আমাদের গাইডেন্স, যেহেতু এখানে অনেক এজেন্সি কাজ করে, সবগুলো আসলে সুপারভাইজ করা পসিবল না, কিন্তু গাইডেন্স আমরা দিতে পারি, এবং এই জায়গাগুলোতে আর্কিটেক্টরা কাজ করে থাকে। I would like to invite Aidul Bhai to present this. Thank you, Kanit. Hello, শুনতে পাচ্ছ? Hello. শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। Okay, thank you. ল্যান্ডস্কেপ প্রজেক্ট কালামছড়া ওয়াকওয়ে ট্রেল, আমি মোহাম্মদ আইনুল ইসলাম। এটা মূলত ইউএনএইচসিআর এর একটা প্রজেক্ট এবং এটার ইমপ্লিমেন্টিং পার্টনার ছিল সিএনআরএস। এই প্রজেক্টের টার্গেট হোস্ট কমিউনিটি, রেফিউজি কমিউনিটি বোথ সাইড ছিল, এবং এটা লোকেশন হচ্ছে ক্যাম্প 4 কুতুপালং। 2020 সালে এটা কমপ্লিট হয়েছে। তো শাগুফতা যেটা বলছিল, আমি একটু জাস্ট ওইখান থেকে শুরু করতে চাই যে ম্যাক্রো লেভেলে আর্কিটেক্টের ইনভলভমেন্ট, সেটার কারণে শুধু আর্কিটেক্ট না, সব বিভিন্ন সেক্টরের লোকজন এবং আর্কিটেক্টের ইনভলভমেন্টের কারণে এই ধরনের প্রজেক্ট গুলো বা এরকম আইডিয়া গুলো নিয়ে কাজ করার সুযোগ আমাদের তৈরি হয়। এবং এই প্রজেক্টে মেইনলি ক্লায়েন্ট পক্ষ থেকে যেটা ছিল যে আর্মি রোড, যেটা একটা হেভি ভেহিকুলার রোড, সেটা দিয়ে বাচ্চারা স্কুলে যায়, সেটাই অনলি আর কি পেডিস্ট্রিয়ানদের জন্য যাতায়াতের একমাত্র অপশন, যদিও সেটার সাথে কোনো ফুটপাথ নাই। তো সেখানে প্রচুর রোড অ্যাক্সিডেন্টও হওয়ার স্কোপ থাকে। তো সেই কারণে হচ্ছে একটা অল্টারনেটিভ সেফ ওয়াকওয়ে, যেটা হচ্ছে নেচার বেসড সলিউশন এবং ব্লু গ্রিন ইনফ্রাস্ট্রাকচারকে প্রায়োরিটি দিয়ে তৈরি করা হবে, এই ধরনের একটা রিকোয়ারমেন্টস ছিল। তো এই প্রজেক্টটা সেই রিকোয়ারমেন্টস এর সাথে যেটা ছিল যে এখানে যে কালামছড়া নামটা আসছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখানের যে হিলি স্ট্রিম গুলো আসে, যে পাহাড়ের ঢল থেকে পানিগুলো এসে গিয়ে সমুদ্রে মিশে, সেইগুলোর মধ্যে একটা বড় ইয়ে হচ্ছে মধুর ছড়া। এই মধুর ছড়াটা এখানকার কমিউনিটি গুলো থেকে শুরু করে এখানকার ওয়াইল্ড লাইফ, এখানকার যত গাছ আছে, প্ল্যান্টেশন, সবগুলোর জন্য পুরো লাং হিসেবে কাজ করে এই অঞ্চলের। এবং সেই মধুর ছড়ার একটা পার্ট হচ্ছে কালামছড়া। তো এই কালামছড়ার পাশে যে রেফারেন্স প্লান্টস গুলো আছে এবং যে ন্যাচারাল জিনিসগুলো আছে, এলিমেন্টস গুলো, এবং ছড়াটা ইটসেলফ, এইটার রিস্টোরেশন করার এটার একটা পার্ট ছিল। তো নেক্সট স্লাইড।
এই কালামছড়া প্রজেক্টের আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, ভাইকে আমি এটা- first এই স্লাইডে যে কালামছড়া আমাদের হচ্ছে যে মেইন ডিজাইন কনসেপ্ট ছিল, এটা হচ্ছে আমাদের যে রুরাল যে ডেভেলপমেন্ট সেই কনসেপ্ট থেকে মেইনলি নিয়ে আসা হয়েছে। যে আমাদের যে আইল থাকে, আইল মেইনলি ল্যান্ড ডিমার্কেশন এবং হচ্ছে কাল্টিভেবল ল্যান্ড গুলোতে এক্সেসের জন্য থাকে, এবং আমাদের যে গ্রাম বাংলার যে হাট গুলো, এই দুটো কনসেপ্ট থেকে নিয়ে আসা হয়েছে। আইল যেটা হচ্ছে এখানে অবশ্যই অল্টারনেটিভ সেফ পাথওয়ে হিসেবে কাজ করছে, এবং যে ওয়াটার স্ট্রিম, যে ছড়ার পানিগুলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক ওয়েস্ট ফেলানো হচ্ছে কিংবা বিভিন্ন ধরনের ব্লকেজ তৈরি হচ্ছে, তো সেটা ম্যানেজমেন্টে একটা বিশাল ভূমিকা রাখে। ইরিগেশন মনিটরিং কাল্টিভেবল ল্যান্ডস যে ল্যান্ড গুলো আছে সেগুলোতে ইরিগেশনের জন্য এবং মনিটরিং এর জন্য কাজে লাগে। এবং এই ওয়াকওয়েটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসটাকে অবশ্যই প্রায়োরিটি দেয়। পুরো ওয়াকওয়ে জুড়ে ইউনিভার্সাল অ্যাক্সেসটা আছে। আর হাট বলতে এই অলমোস্ট 2 কিলোমিটার লং ওয়াকওয়ে বেশ কিছু জায়গায় আশেপাশে বিভিন্ন ফ্যাসিলিটিস কে ফোকাস করে আমরা কিছু হাবের মতো তৈরি করার চেষ্টা করেছি, কমিউনিটি হাব। যে জায়গাগুলোতে হচ্ছে হোস্ট কমিউনিটি এবং রেফিউজি কমিউনিটির মধ্যে যেই দূরত্বটা বা যে সেটা হচ্ছে এই জায়গাগুলোতে আমরা একটা লেভেলে ডেভেলপ করার চেষ্টা করেছি, যে কমিউনিটিটা গ্রো করার জন্য। এবং পেডিস্ট্রিয়ান যারা এল্ডারলি পার্সন আছে, চিলড্রেন আছে, তাদের জন্য রেস্টিং প্লেস কিছু থাকলো। আর হচ্ছে যে চিলড্রেনদের প্লেইং এরিয়া সেগুলো কাজ করে। আমরা যদি স্ট্রাকচার প্ল্যানটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে যেই ইম্পর্টেন্ট প্লেসেস সার্ভিসেস গুলো আছে, লাইক হসপিটালস, স্কুলস, মস্ক, তারপর প্লেগ্রাউন্ড, ওয়াটার রিজার্ভার, এইগুলোর সাথে কানেক্ট করে। প্লাস মোটামুটি সেম ডিস্টেন্স পর হচ্ছে কিছু রেস্টিং প্লেস দেওয়া যায়। এই জায়গাগুলোকে ফোকাস করে সার্কুলার অংশগুলোতে আমরা কিছু কমিউনিটি হাব বা হাট যেটাকে বলছি, এই হাটটা ডেভেলপ করার চেষ্টা করেছি। নেক্সট স্লাইড। হ্যালো কানিজ। জি ভাই, আমি কিন্তু চেঞ্জ করেছি। ও সরি, আমার এখানে একটু দেরিতে রেসপন্স করছে। আমার তো network- এই আমরা যদি এখানে দেখতে পাই, এই অরেঞ্জ কালার, এটা হচ্ছে আমাদের ওয়াকওয়ে। এবং ওয়াকওয়েটাকে আমরা চেষ্টা করেছি যে এই যে ছড়াটা সেটার অ্যালাইনমেন্টে রাখার, এবং যেই হাবগুলো তৈরি করেছি, এই হাবগুলো হচ্ছে এটার আশেপাশের যেই ফ্যাসিলিটিস সেগুলোর নেচারকে ফোকাস করে সেগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট আনছি। যেমন ফর এক্সাম্পল বলতে পারি, মাঝখানে যে একটা হাব আছে সেটা হচ্ছে আমরা কিছু শেড এরিয়া ডেভেলপ করেছিলাম, যেহেতু এখানে রোদের মধ্যে অনেকে ডিস্ট্রিবিউশন সেন্টারের জন্য বসতে হয়, সেজন্য। নেক্সট স্লাইড। আমাদের এই কালামছড়া প্রজেক্টের একটা বড় ফোকাস, বুঝতে পারছেন যে এটা একটা বড় ফোকাস ছিল এনভায়রনমেন্ট এবং যে আমাদের প্ল্যান্টেশন, এগুলোকে আমরা মেনলি গুরুত্ব দিয়েছি। তো এই সরি, আমার এখানে একটু দেরিতে আসছে স্লাইড। তো এই এনভায়রনমেন্টের একটা বড় ইয়ে ছিল আমাদের যে ফ্রি ফ্লোয়িং নেচারটা, যে ওয়াকওয়ে, এটা হচ্ছে অ্যাডজেসেন্ট ছড়া এবং হচ্ছে যে কন্ট্রোল লাইন গুলো পাহাড়ের, এইগুলোকে রেসপেক্ট করে তৈরি করা হয়েছে, যার কারণে কোনো কন্ট্রোল, কোনো জায়গায় পাহাড় কাটা বা পাহাড়কে ইন্টারাপ্ট করা বা ছড়াকে ইন্টারাপ্ট করা, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পেরেছি। এবং আমাদের যে প্ল্যান্টেশন বা রেফারেন্স প্ল্যান্ট সহ আমরা হচ্ছে স্লো প্রোটেকশন করেছি, সেগুলো হচ্ছে সেই অর্গানিক শেপ থেকে এনেছি। আমরা যে ওয়াটার স্ট্রিমটা সেটার একটা সাস্টেনেবল সলিউশন এনশিওর করার জন্য বাঁশ এবং হচ্ছে প্ল্যান্টস ইউজ করেছি। আমরা হলো ব্লক ইউজ করেছি কাস্টিং সাইট, যেটা হচ্ছে পেভড এরিয়া রিডিউস করে। আর এখানে হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট
এবং কাল্টিভেশনকে আমরা অনেকখানি ফোকাস করেছি যে প্রতিটা জায়গায় যেন অ্যাক্সেস করা যায়। আর কমিউনিটি এঙ্গেজমেন্ট, যে অ্যাডজেসেন্ট যে কমিউনিটি আছে তাদেরকে এঙ্গেজ করা এবং তারা যে প্লেসটাকে ইউজ করতেছে, তারা এই প্লেসটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে সংযুক্ত, সেটা ইয়ে করা, তারা যেন প্ল্যান্টেশনটা এখানে মেনটেন করে বা ওন করে, সেইভাবে করে আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। নেক্সট স্লাইড। এরপরে আমরা যদি দেখি নেক্সট স্লাইডটা কাইন্ডলি একটু দেওয়া যায়। হ্যালো কানিশ, শুনতে পাচ্ছ? জি ভাই, আমি কিন্তু চেঞ্জ করছি। আমি ঠিক শিওর না যে আমার নেটওয়ার্ক ল্যাগ করছে। চেঞ্জ কিন্তু হয়েছে আপু, আমি দেখতে পাচ্ছি লোড হয়েছে। এর পরের স্লাইডটা, এই স্লাইডটাতে দেখা যাচ্ছে যে ওয়াকওয়ের যে স্লোপ প্রোটেকশনের কিছু ছবি দেখা যাচ্ছে। এরপরে হ্যাঁ রাইট, এই স্লাইডটা আমাদের যে ওয়াকওয়ে, রেসড ওয়াকওয়ে, এটা রেস করার একটা কারণ ছিল এখানে যে ফ্লাডের সাথে সাথে যে আর কি পথগুলো যখন পানি নিচে চলে যায় তখন হচ্ছে এক্সেস করা খুব ডিফিকাল্ট হয় শেল্টার গুলোতে। তো ওয়াকওয়ে গুলোকে রেস করা হয়েছিল এবং বাঁশ এবং রেপিডেন্ট প্ল্যান্টস দিয়ে এখানে ইমেজটাতে শো করা হয়েছে যে আমরা বিভিন্ন লেয়ার করে হচ্ছে প্ল্যান্টস গুলো করেছিলাম। এইটায় অনেকভাবেই আমরা বেনিফিটেড হয়েছি, যেটা যে নিচের দিকে আমরা রেপিডেন্স প্ল্যান্টস বেশি দিয়েছি, আবার একদম দেখা যাচ্ছে টপ লেয়ারে আমরা একটু কাটা জাতীয় গাছগুলো ইউজ করেছি, যেটা হচ্ছে একই সাথে পেডিস্ট্রিয়ানের এখান থেকে একটা ব্যারিয়ার অর রেলিং হিসেবে কাজ করে। আমরা একটা ন্যাচারাল রেলিং তৈরি করার চেষ্টা করেছি, যে যখন সাইকোলজিক্যালি একজন মানুষ ওই দিকে একটু গাছগুলো কাটা জাতীয় বা ডেন্সড, তখন ওই ছড়ার দিকে ওখানে হুট করে রাস্তা থেকে যায় না। তাছাড়া বাচ্চাদের দেখা যায় অ্যাক্সিডেন্টাল ফল এড়ানোর জন্য আমরা এই স্টেপ গুলো করেছি, যার কারণে হুট করে কোনো স্লোপ করিয়ে কেউ পড়ার চান্স খুব কম থাকে। আর আমরা ওয়াকওয়েতে হলো কংক্রিট ব্লক ইউজ করার একটা কারণ হচ্ছে যে আসলে কোনো পেভমেন্ট যদি সলিড ইউজ না করা হয়, কাদার কারণে এই জায়গাগুলো খুব রিস্কি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। এবং ব্রিক ইউজ করলে দেখা যায় যে সেটা অনেক সময় রিইউজ করা হয়, অনেকে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, রিইউজ করা হয়। তো আমরা যে ইন্টারলকিং ব্লক গুলো ইউজ করেছি, ইন্টারলকিং ব্লক ইউজ করার কারণে এগুলোকে তুলা বা এগুলো ইউজ করার চান্স অনেক কমে গিয়েছে এবং আমরা সেটা দেখতে পেরেছি আর কি ট্যাকটিক্যালি প্রজেক্টে। এবং এই ব্লকগুলো লাগানোর পরে এই জায়গাগুলোতে পরবর্তীতে ঘাস গ্রো করেছে এবং 12%, অলমোস্ট 12%-এর মতো আমরা কনক্রিট সারফেস কমিয়ে আনতে পেরেছি। এই ছবিতে দেখা যাচ্ছে যে এই ওয়াকওয়ে অলরেডি এটা কনস্ট্রাকশনের সময় এটা ইউজ শুরু হয়ে গিয়েছিল। আর এরপরের স্লাইডে যদি আমরা যাই, শুনতে পাচ্ছ কানিজ? এর পরের স্লাইডে কি চ্যালেঞ্জেস আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করেছি। যেমন এর মধ্যে একটা মেইন হচ্ছে ম্যাটেরিয়াল সোর্সিং এবং মোবিলাইজেশন। যেহেতু এটা বাংলাদেশ রিজার্ভ ফরেস্টের ভিতরে একটা অংশ, এখানে অ্যাক্সেসিবিলিটি বা এখানে ম্যাটেরিয়াল সোর্স করাটা একটু ডিফিকাল্ট ছিল। আর যেহেতু এখানে প্রচুর ল্যান্ডস্লাইড এবং ফ্লাডিং হয়, সেটার কারণে বেশ কিছু ভালনারেবল স্লোপ ছিল যেগুলো আমাদের ঠিক করতে হয়েছে। এবং যেই কাজের যেই সাইটগুলোতে অ্যাক্সেস করাও খুব ডিফিকাল্ট ছিল। তো আগে অ্যাক্সেস কনফার্ম করতে হয়েছে টেম্পোরারি কিছু তৈরি করে, তারপর সেখানে গিয়ে কাজ করতে হয়েছে। কনফ্লিক্ট উইথ লোকাল কমিউনিটি, অ্যাকচুয়ালি কনফ্লিক্টটা বলতে এখানে যেটা হয়েছে যে অনেক জায়গায় লোকাল কমিউনিটির অনেক আপত্তি ছিল, বা যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনের কোনো এলিমেন্ট বা সেটার বিভিন্ন
প্ল্যানিং এর বিভিন্ন পার্ট নিয়ে তাদের ইয়ে ছিল, এবং আমরা এই কনফ্লিক্টটাকে আমরা রাদার চ্যালেঞ্জটাকে আমরা অপরচুনিটি হিসেবে দেখেছি, এবং আমরা কমিউনিটি ফিডব্যাক অনুযায়ী আমাদের ডিজাইনে মডিফিকেশন এনেছি। তো সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি দিস প্রজেক্ট আই উড রাদার সে গাইডেড বাই কমিউনিটি রাদার দেন আস। তো এই কমিউনিটি ফিডব্যাকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু গাইডলাইনের কারণে আমরা স্ট্রাকচারাল আউটলুক চেঞ্জ করেছি। এখানে অনেকগুলো স্ট্রাকচারাল এলিমেন্ট ছিল, ডিজাইন করা হয়েছিল, বাট যেটা পলিসি গত দিক থেকে দেখা গিয়েছে যে পোস্ট কমিউনিটিতে যেই ধরনের জিনিস নাই সেগুলো যদি আমরা এখানে তৈরি করি তাহলে এখানে তাদের মধ্যে দুইটা কমিউনিটির মধ্যে কনফ্লিক্ট বা কন্ট্রাডিকশন তৈরি করতে পারে। সেজন্য আমরা একটু এই টাইপের স্ট্রাকচার গুলো অ্যাভয়েড করেছি। এবং সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় ওয়াকওয়ে করার কারণে একটা বড় সুবিধা পেয়েছে সেটা হচ্ছে চিলড্রেনদের হচ্ছে যে ওরা যে বিভিন্ন রিলিফ বা বিভিন্ন জিনিসগুলো নিয়ে যায় বা খেলাধুলা করে, যাতায়াত করে, স্কুলে যায়, তো সেটার জন্য ওই হাইওয়ে দিয়ে আসা যাওয়া করা কিংবা ভেহিকুলার রোড দিয়ে আসা যাওয়া করার চেয়ে এই রোডটা দিয়ে তারা খুব এনজয় করে, এবং এটা দিয়ে প্রচুর দেখা যায় যে ইউজার। এবং এই রোডটাতে আমরা হলো ব্লক ইউজ করার কারণে এখানে আমাদের রোডটাতেই আমরা প্ল্যান্টেশন করেছি, যেটার একটা বড় কারণ ছিল যেন এখানে ভেহিকেল না এক্সেস করতে পারে। হয়তো এখানে যেটা অনেক সময় দেখা যায় ইলেকট্রিক যেই বাইক গুলো আছে বা এগুলো আসার চান্স থাকে, 3 হুইলার, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে এভাবে ডিজাইন করেছি। তো এই প্রজেক্টের যেটা বলবো যে টোটাল জিনিসটার একটাই আমাদের মূল ইয়ে ছিল, সেটা হচ্ছে যে যেখানে আমরা আলাদা আলাদা ভাবে দেখা গিয়েছে যে বিভিন্ন কাজগুলো করতে গেলে সেখানে হচ্ছে যে কনক্রিটের ইউজ বা এগুলো বেশি হচ্ছে, সেখানে আমরা সবগুলো মিলে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে নেচার বেস সলিউশনে গিয়েছিলাম। থ্যাঙ্কস। এবার অবনী, তুমি তোমার পার্ট। আসসালামু আলাইকুম, আমার নাম সামিয়া অবনী, আমি ওয়াশ সেক্টরে কাজ করি। সো ওয়াশ শব্দটা আসলে বারবার উচ্চারণ করা হচ্ছে। ওয়াশ বলতে আমরা ওয়াটার স্যানিটেশন হাইজিন বুঝাই। সো আমি হচ্ছে ওয়াশ সেক্টরের রিসার্চ অ্যাডভোকেসি কোঅর্ডিনেশন এই পার্টটুকু নিয়ে কাজ করি। আপু একটু পরে স্লাইডে যাবেন। আচ্ছা, সো আমরা আসলে ওয়াটার স্যানিটেশন কথাগুলো যখন শুনি আমরা অটোমেটিক্যালি ভাবি এটা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট, এবং এখানে হয়তো আর্কিটেক্টরা কি রোল প্লে করতে পারে। তো আসলে শুরুতেই এই ছবিগুলা দেয়া এই কারণে যে বামে আমরা ছবিগুলা দেখতে পাই যে এখানে ক্যাম্পে একটা ব্লক যেটা জাস্ট ইঞ্জিনিয়ারিং সলিউশন দিয়ে বানানো, এটার সলিউশন কেমন, এবং ডানে আমরা দেখতে পাই যে একটা কালচারালি অ্যাডাপটিভ এবং জেন্ডার ইনক্লুসিভ, যেখানে ডিজাইন এবং স্পেশাল অ্যাসপেক্ট, সাইট সিলেকশন থেকে শুরু করে ওয়াশ ফেসিলিটিটা কি করে মোর ইনক্লুসিভ, সেটা ডিসেবল পারসন, জেন্ডার সবার জন্য ইনক্লুসিভ করলে কিরকম হয় আসলে। সো আমি এই ব্যাপারগুলো একটু সামনে এক্সপ্লেন করবো যে আর্কিটেক্টরা আসলে ওয়াশ রেসপন্সে, ওয়াটার স্যানিটেশন হাইজিন রেসপন্সে কি ধরনের রোল প্লে করে থাকে। তো প্রথমে যেটা বললাম যে ওয়াশ বলতে আসলে আমরা কি টাইপের ফেসিলিটি বুঝাই। সো এখানে আমি একটু ছোট করে বলেছি, যেরকম গোসলখানা, বেডিং ফেসিলিটি, ল্যাট্রিন, ইন্টিগ্রেটেড ব্লক যেখানে গোসলখানা, লন্ড্রি স্পেস, ডিশ ওয়াশিং স্পেস, ল্যাট্রিন, এইটাকে আমরা ইন্টিগ্রেটেড ওয়াশ ব্লক বলি। ট্যাপ স্ট্যান্ড মানে টিউবওয়েল, ওয়াটার পয়েন্ট, হ্যান্ড ওয়াশিং স্টেশন, ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট স্টেশন, ওয়াটার নেটওয়ার্ক এটসেট্রা, এই ধরনের ফেসিলিটি বোঝায়। এবং বামের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা ইন্টিগ্রেটেড যে ওয়াশ ব্লকগুলোর কথা বলেছি, এগুলোর মধ্যে কিছু ডিজাইন ইন্টারভেনশন ইনক্লুড করে ইনক্লুডেড কিছু সলিউশন। আপু পরের স্লাইডটাতে যাবেন কাইন্ডলি। আচ্ছা, সো আমি যেটা বললাম যে আমি হচ্ছে কি রিসার্চ অ্যাডভোকেসিতে কাজ করি, এবং আমার পরে শুভ্রা আপু কথা বলবেন যিনি একটা স্পেসিফিক প্রজেক্টে কাজ করছেন। সো ওটার মধ্যে ইমপ্লিমেন্টেশনের অ্যাসপেক্ট গুলো নিয়ে একটু কথা বলবেন।
সো এই ওয়াশ রেসপন্সের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে কালচারাল ইনক্লুসিভনেস এবং কমিউনিটি ইনভলভমেন্ট। সো এখানে যেটা দেখা গিয়েছে যে আমাদের ক্যাম্পে অনেক ওয়াশ ফ্যাসিলিটি বিল্ড করার পরে এগুলো কমপ্লিটলি ফেল করেছে, কারণ রোহিঙ্গা রেসপন্সে এখানে একটা জেন্ডার ডাইমেনশন, এখানে মহিলারা ওরা পর্দা মেনটেন করে এবং ওরা পুরুষদের সামনে যেতে লজ্জা পায় এবং ওরা খুবই কমিউনাল স্পিরিটে বিশ্বাস করে। সো দেখা যায় যে জাস্ট ওয়াশ ফ্যাসিলিটির সাইট সিলেকশন ভুল হওয়ার কারণে এবং ওয়াশ ফ্যাসিলিটি যেগুলো ডিজাইন করা হচ্ছে ওখানে মহিলাদের জন্য ফ্যাসিলিটি যেরকম মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজ করার জন্য ওদের ড্রাইং স্পেস কিংবা কাপড় ধোয়ার জায়গা কিংবা প্রেগনেন্ট মহিলাদের জন্য ফ্যাসিলিটি, এই ধরনের অ্যাসপেক্ট না দেওয়ার কারণে ইভেন আমরা যখন ওয়াশ ব্লকগুলা ডিজাইন করি, মাস্টার প্ল্যানে ওয়াশ ব্লকগুলা মানে এমন একটা জায়গায় দেওয়া হলো তো মসজিদের পাশে কিংবা কোনো একটা হেলথ ফ্যাসিলিটির পাশে, এডুকেশন ফ্যাসিলিটির পাশে, যেখানে মহিলারা যেতে ইতস্তত বোধ করে। এই ধরনের অ্যাসপেক্টের কারণে কিন্তু অনেক ওয়াশ ব্লক ফেল হয়েছে। এই কারণে এখানে আমাদের এখানে যারা সাইট প্ল্যানার আছে, আর্কিটেক্টরা আছে, আমাদের এখানে ইন্টারভেনশন খুবই প্রয়োজন, বিকজ আমরা আসলে শুধু ইঞ্জিনিয়ারিং ইন্টারভেনশন যে ওয়াটার কানেকশনটা কিরকম হবে কিংবা সেপটিক ট্যাঙ্কটা কিরকম হবে এই ডিজাইনগুলাই নট এনাফ, এবং এটা গ্লোবালি বিভিন্ন রোহিঙ্গা বিভিন্ন রেফিউজি রেসপন্সেও সেম ইস্যুটা দেখা গেছে। সো এখানে আমি এবং আমার টিম যেসব অ্যাডভোকেসি মেটেরিয়াল নিয়ে কাজ করছি এরকম কিছু লিস্ট দেওয়া আছে এবং এগুলো নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যে সোশ্যাল আর্কিটেকচার একটা এজেন্ডা ছিল যেটা নিয়ে শুভ্রা আপু একটু সামনে আরো ডিটেইলে কথা বলবেন, যে কি করে কমিউনিটিকে ইনভলভ করা যায় ডিজাইন প্রসেসে। তারপরে স্যানিটুইক্স, এখানে সাইট সিলেকশনের ক্ষেত্রে কমিউনিটি ইনভলভমেন্ট। তারপরে জেন্ডার ইনক্লুশন ইন ওয়াশ ফ্যাসিলিটি, ওরা বেডিং ফ্যাসিলিটি দেখা যায় ওরা কমিউনিটি স্পেস না ইউজ করতে চাওয়ার কারণে ঘরের ভিতরেই দেখা যায় ওরা ল্যাট্রিন গোসলখানা বানায়, যেটা এক্সট্রিমলি এনভায়রনমেন্টালি ডিগ্রেডেবল এবং এটা আমাদের ওভারঅল ওয়াশ প্ল্যানিং এও এটার মধ্যে ইনভলভ না। সো এটার মধ্যে ওভারঅল এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অনেক রিপ্রিকশনস হয়। সো এই রিসার্চটা নিয়ে যে কি করে ওদের গোসলখানাটা গুলাকে মোর ইনক্লুসিভ করা যায়, জেন্ডার ইনক্লুসিভ এবং কালচারালি ইনক্লুসিভ, এবং কমিউনিটি প্ল্যানিং, কমিউনিটি এঙ্গেজমেন্টে, প্ল্যানিং ডিজাইনে কি করে ওয়াশ ইনক্লুশন অ্যাসপেক্টটাকে মাথায় রাখা, এই গাইডলাইন। এবং রিসেন্ট ফায়ার ইনসিডেন্টের পরে ক্যাম্পটা বা যে রিপ্ল্যানিং, ওখানে ওয়াশ ইন্টারভেনশন প্ল্যানিংটা কিরকম হবে, এই ধরনের অ্যাডভোকেসি এবং গাইডলাইন প্রিপারেশনে আমার টিমে আর্কিটেক্টরা এবং প্ল্যানাররা ইনভলভ ছিলেন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া যে একটা ওয়াশ ব্লক ডিজাইন করা হয়েছিল, যে এই জিনিসটাতে আমরা কি করে আর্কিটেক্ট এবং প্ল্যানাররা কিভাবে এনগেজড হয়েছি এবং কমিউনিটিকে কি করে ইনভলভ করেছি। সো এখানে যে ওয়াশ ব্লকটার যে ছবিটা দেখা যাচ্ছে, এটা ডিজাইনের ক্ষেত্রে প্রথমে কমিউনিটির সাথে একটা ছোট গ্রুপের সাথে কনসাল্ট করা হচ্ছে এবং ওই গ্রুপই নিজেরা একটা ফিডব্যাক দিয়েছে যে কি করে ওরা ওয়াশ ব্লকটাকে কমিউনিটির মধ্যে মোর ওন্ড ফিল করবে এবং ওদের সেফটি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে যে মহিলারা ঘরের বাইরে যে এই ওয়াশ ফ্যাসিলিটিটা ইউজ করবে সেইটার জন্য ওরা একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, কমিউনিটি একটা পার্টিকুলার জায়গায় হতে হবে। এই ফিডব্যাকগুলো সব কমিউনিটি দিয়েছে এবং কমিউনিটির এই ফিডব্যাকগুলো নিয়ে যে ডিজাইনটা করা হয়েছে, যে আপনারা ডানে হচ্ছে প্ল্যানটা দেখতে পাচ্ছেন, যে এখানে স্পেস ইউটিলাইজেশন ম্যাক্সিমাইজ করার জন্য সেপটিক ট্যাঙ্কটা ভিতরে দেওয়া হয়েছে, যাতে সেপটিক ট্যাঙ্কের কভার এবং সেপটিক ট্যাঙ্ক বাইরে থাকলে হয়তো সেটা স্পেস ওয়েস্টেজ হয়, এবং স্পেস এখানে একটা বড় ক্রাইটেরিয়া। এবং এখানে কিছু র্যাক দেখতে পাচ্ছেন, যে মহিলা যখন ইউজ করবে ওরা মেনস্ট্রুয়াল হাইজিন মেটেরিয়াল গুলা ড্রাই করার জন্য একটা স্পেস চায়, এটা কমপ্লিটলি কমিউনিটি ফিডব্যাক থেকে এসেছে। এবং ওরা কাপড় ধুয়ে কাপড় নাড়ার জন্য একটা স্পেস চায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢুকেই একটা স্ক্রিন আছে, কারণ মহিলারা আসলে ওরা ওদের প্রাইভেসি এবং ওরা বাথরুমে যাচ্ছে এই জিনিসটাকে ওরা এক্সপোজ করতে চায় না। এবং যেহেতু এটা অনেক টেরেসড একটা স্পেস, যে ওয়াশ ব্লকটা যে কোনো জায়গায় প্লেস করলে উপরের কোনো টেরেস থেকে দরজা জানালা দিয়ে হয়তো ভিতরে দেখা যায়। সো সেক্ষেত্রে এখানে প্রাইভেসি স্ক্রিন দেওয়াগুলা খুবই একটা ক্রিটিক্যাল ইস্যু ছিল। এবং ব্লকগুলোর ভিতর আপনারা কিছু সিটিং প্ল্যাটফর্ম দেখতে পারবেন, এটা হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলারা ওখানে যায় ওদের কাপড় ধোয়ার জন্য ফেসিলিটি। সো এই ফিডব্যাকগুলো কমপ্লিটলি
কমিউনিটি থেকে নিয়ে ইনক্লুড করা, যে প্রত্যেকটা ব্লকের মধ্যে 2টা ল্যাট্রিন, একটা গোসলখানা, হাত ধোয়ার স্টেশন, কাপড় ধোয়ার স্টেশন, এরকম একটা ইনক্লুসিভ ফ্যাসিলিটি থাকতে হবে। সো এটা যেরকম একটা কমপ্লিটলি কমিউনিটি ড্রিভেন অ্যাপ্রোচে এই ডিজাইনটা করা। আপু সামনের স্লাইডটাতে যাবেন। এটা একটা সিমিলার এক্সাম্পল, যে এটা কমিউনিটি কনসালটেশনের পরে ওরা নিজেরাই এই স্কেচটা করে যে কি করে ওদের ডিজাইনটা কিরকম হতে পারে। আপু সামনের স্লাইডটাতে যাবেন। থ্যাংক ইউ। আমি এখন শুভ্র আপুকে হ্যান্ড ওভার করবো। আপু সোশ্যাল আর্কিটেকচার প্রজেক্টের সাথে ইনভলভ ছিলেন, সো আপু ওভার টু ইউ। থ্যাংক ইউ অবনী। অবনী অনেকটাই এক্সপ্লেন করে গেছে। এখন আমার পার্টটুকু আমি একটু এক্সপ্লেন করি, গল্পের মতো করেই বলতে চাই, কারণ জিনিসটা আসলে একটা গল্পই, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার বিষয়। তো আমি যখন সোশ্যাল আর্কিটেকচার প্রজেক্টের সাথে ইনভলভ হই, ইট ওয়াজ 2018, এবং এই প্রজেক্টটা 2018 থেকেই শুরু হয়, কিন্তু আমি এই প্রজেক্টের মাঝখানে আসলে ঢুকি। ইনিশিয়ালি এই প্রজেক্টটা শুরু হয়েছিল আরো আগে। আমি অগাস্ট থেকে ফেজ 2-তে এসে জয়েন করি এই প্রজেক্টের সাথে। তো যে অর্গানাইজেশন আমার সাথে আমাকে নক করে, তো তখন তাদের ইন্টেনশনটা ছিল যে একটা সোশ্যাল এই জায়গা থেকে আর কি, ইনক্লুসিভনেস এর জায়গা থেকে এটা চিন্তা করা যায় নাকি, জেন্ডার পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায় নাকি। কারণ সাইট ভিজিট থেকে এবং ওদের যে ডিটেইল রিপোর্ট আছে, অ্যানালাইসিস আছে এবং ডেটাস আছে, সেখান থেকে ওরা কাগজে কলমে দেখা যাচ্ছে দেয়ার আর আ লট অফ ইন্ডিভিজুয়াল ওয়াশ ফেসিলিটিস, লাইক অবনী যেটা বলছিল যে ল্যাট্রিন ফেসিলিটি, বেডিং ফেসিলিটি, ওয়াটার পয়েন্ট, কাপড় ধোয়ার জায়গা, এই বিষয়গুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্যাম্পে অনেক আছে, অনেক বিল্ড করা হয়েছে, কিন্তু এরপরেও প্রপারলি এটা ইউজ হচ্ছে না, বা মেয়েরা যারা মহিলারা আছেন তারা জিনিসটাকে ব্যবহার করছেন না। এবং সাইট ভিজিটে যখন আমরা যাই তখন দেখলাম যে আসলেই কাগজে কলমে এবং ইন রিয়ালিটিতেও অনেক এরকম ওয়াশ ফেসিলিটিস আছে, ইন্ডিভিজুয়াল ওয়াশ ফেসিলিটিস বিভিন্ন জায়গায়, যেগুলো ইল মেইনটেইন, আন্ডার মেইনটেইন এবং নট মেইনটেইন, আবার এট দ্য সেম টাইম জেন্ডার স্পেসিফিক না, ইউনিভার্সালি করা হয়েছে মেল ফিমেল সবার জন্য। তো ওদের কালচারাল কনটেক্সটটা যেরকম অবনী যেটা বললো, যে মেয়েরা পর্দা মেনটেন করে এবং ছেলেদের সামনে আসতে ভীষণ একটা শাই ফিল করে, এবং এটাকে তারা পজিটিভলি নিতে পারেন না। ইনফ্যাক্ট এরপরে যখন দেখা গেল যে পাশাপাশি ফিমেল এবং মেলদের জন্য আলাদা করে ওয়াশ ব্লক তৈরি করা হলো, ইন্ডিভিজুয়াল ওয়াশ ব্লক, একসাথে ইন্টিগ্রেটেডটা না, তখনও দেখা যেত যে ওরা যেটা ব্যবহার করছে খুব রেয়ারলি ব্যবহার করছে এবং ব্যবহার করতে চাচ্ছে না, কারণ হয়তো লোকেশনটা ঠিক নেই, যে রাস্তা দিয়ে যেতে হয় সেটা হয়তো বড় রাস্তা দিয়ে যেতে হয়, বা সবাই দেখতে পাচ্ছে। তো আমরা যখন ওদের সাথে কথা বলি তখন কিছু ফিডব্যাক এসেছিল, যে একটা মেয়ে বলছিল যে যদি আমি একটা ল্যাট্রিন ব্যবহার করি এবং আমি যদি বুঝতে পারি যে আমার পাশের বা আমার ল্যাট্রিনের সামনে অন্য কোনো মেল পার্সন দাঁড়িয়ে আছে, আমি তখন আর বের হতে পারি না, আমি বের হব না। তো সে সেখানে ট্র্যাপড ফিল করে। এবং রিপোর্ট থেকে আরো কিছু কিছু জিনিস আমরা পাই, যে এই বিকজ অফ তারা যে ব্যবহার করতে পারছে না তাদের ফ্যাসিলিটিগুলো, এবং বিভিন্ন এক একটা ফ্যাসিলিটি এক এক জায়গায় বিভিন্ন লোকেশনে, এটার কারণে আরেকটা বিষয় হচ্ছে যে তারা নানান রকম হেলথ ইস্যুতে ভুগছে, নানান রকম আনহেলদি সিচুয়েশন তৈরি হচ্ছে এবং তাদের নানা রকম অসুখ বিসুখ হচ্ছে। তারা কম খায় সো দ্যাট তাদের যেন ল্যাট্রিন ব্যবহার করা না লাগে, এবং মিনিস্ট্রেশনাল হাইজিন ম্যানেজমেন্ট ইজ ভেরি পুয়ার, কারণ এক ধরনের শাইনেস, এক ধরনের স্টেরিওটিপিক্যাল চিন্তা আছে, সেটা আমি জানি যে আমাদের অনেকের মধ্যেই আছে, কিন্তু ওইখানে দ্যাট ইজ ভেরি ইন্টেন্স। দেখা যায় যে এটা তারা চিন্তাই করতে পারে না যে কোনো মেইল এই জিনিসটা দেখে ফেলবে, তো ওরা এই ক্লিনিং জিনিসগুলো ঘরের মধ্যেই লুকিয়ে করে এবং এমন জায়গায় রাখে, শুকানোর চেষ্টা করে যেটা স্যাঁতসেঁতে হয়ে থাকে, শুকায় না প্রপারলি, অন্ধকারে কোনায় যেখানে কোনো মেইল বা চিলড্রেনের অ্যাক্সেস নাই। আর যে চ্যালেঞ্জেস গুলো আমরা দেখলাম সাইটে গিয়ে, যে ভেরি ডেন্স, একটা হঠাৎ করে একটা সাইট সিলেক্ট করে ফেলাটাও মুশকিল, টোপোগ্রাফি ফ্ল্যাট না, যেটা বললো অবনী, কখনো কন্টুর আছে, কখনো ফ্ল্যাট, কখনো লো ল্যান্ড, কখনো ওয়াটার জমে আছে এরকম। এবং বড় ব্যাপার হচ্ছে যে রাতারাতি এই সেটেলড হয়ে যাচ্ছে,
আমি যখন এখন তো অনেক অর্গানাইজড হয়েছে, কিন্তু ইনিশিয়ালি এটা ভেরি মাচ আউট অফ কন্ট্রোল ছিল, যে হঠাৎ করেই কোথাও কোথাও সেটেলমেন্ট গ্রো করে যাচ্ছে, সেলফ সেটেলড আর কি, এবং খুব র্যাপিডলি ফর্মড হয়ে যাচ্ছে। তো আমরা ফিডব্যাক যেটা পেলাম এদের সাথে, উইমেনদের সাথে কথা বলে ক্যাম্পে, যে সেফটি একটা বিরাট ব্যাপার, দে ডোন্ট ফিল সেফ। প্রাইভেসি বিরাট ইস্যু, কারণ অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলোতে হচ্ছে দেখা যায় যে ঢুকতে গেলে অন্য মানুষ দেখে ফেলবে, এই ধরনের একটা ইস্যু, অথবা কন্টুরের কারণে একটু নিচু জায়গায় যদি হয় উপরে কেউ হেঁটে গেলে ভেতর থেকে দেখা যায়। তো এই প্রাইভেসি গুলো তাদেরকে ভীষণভাবে এই করে আর কি, ম্যাটার করে এই প্রাইভেসি রিলেটেড বিষয়গুলো। অ্যাক্সেস যেটা বললাম মাত্রই, এবং স্পেস টু গ্যাদার এন্ড টক, তাদের কোনো রকম জায়গা নাই মহিলাদের যে কোথাও গ্যাদার করে তারা আলোচনা করবে বা কথা বলবে বা শেয়ার করবে, একটু টুকটাক একটু কথাবার্তাও যে হবে সেই সুযোগটাও নাই। পরের স্লাইডে প্লিজ। এখন এই যে এই স্লাইডটাতে দেখা যাচ্ছে দুইটা কিন্তু অ্যাবসলিউটলি ভেরি কন্ট্রাস্টিং দুইটা ছবি। বাম দিকের লেফট সাইডের ছবিটাতে দেখা যাচ্ছে যে তখন অবশ্য খুব বৃষ্টি ছিল, ছবিটা যখন তোলা, বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে এরকম, রাস্তায় খুব মানুষজন যে ছিল সেরকম না, কিন্তু আমরা যতটুকু অবজার্ভ করলাম যেখানেই আছে শুধু মেল পার্সনসরা আছে। এই ছোট একটা দোকান বা একটু বসার মাচাঙের মতো সবখানে ধরেন মেইলরা কথা বলছে, মেইল মেম্বাররা আলাপ করছে, গ্যাদার করছে, বা বাজারেও তাই, কিন্তু মহিলাদের কোনো প্রেজেন্স নাই, দে ওয়্যার অ্যাবসেন্ট, পুরো সোশ্যাল ফ্যাব্রিকে তাদেরকে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি ক্লোজলি দেখেন তখন দেখবেন যে না, তারা কিন্তু আছে, কিন্তু খুব যদি কোনো অ্যালি বা গলির ভেতরে আপনি তাকান তখন দেখবেন যে দরজার ফাঁক দিয়ে একটু তাকিয়ে আছে বা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। তো এরকমই। তো এটা হচ্ছে ফার্স্ট একটা এক ধরনের রেসপন্স, আমাদের একটা অবজারভেশন। নেক্সট স্লাইড। এরপরে যখন আমরা ওদের সাথে বসলাম আলাপে, তখন আরো ডিটেইলে জিনিসগুলো বের হয়ে আসলো, এবং আমরা কিন্তু কয়েকবার এই সেশনে ওদের সাথে বসেছি, এবং আমি একা না, আমার সাথে ব্র্যাকের আরো 3 জন ছিলেন আমার টিমে। একজন নুহা নূর পাবনী, আর 2 জন ব্র্যাকেরই স্টুডেন্ট, এখন তারা ফাইনাল ইয়ারে পড়ছে, সোহানা খান আর রুবায়াত কামাল। তো আমরা এই 4 জনের টিম ওইখানে গিয়ে 4টা ক্যাম্পে গেছি, এবং 4টা ক্যাম্পে 4 ধরনের নিড তৈরি হয়েছে। তো আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি যে কি দরকার আসলে, এবং কিভাবে করলে দে উইল বি বেনিফিটেড, এবং তাদের ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করেছি, এবং আমরা একটা কো ডিসিশন নিয়েছি একই সাথে। এবং কো ডিসিশন নেওয়া কিন্তু মুখের কথায় কথায় না, আমরা ওদের কথা যেন প্রপারলি বুঝতে পারি এবং আমাদের যে চিন্তা সেটাও যেন ওদের কাছে প্রপারলি কনভে করা যায়, সেজন্য কিন্তু আমরা ড্রয়িং এর আশ্রয় নিয়েছি, আমরা মডেল তৈরি করেছি, এবং অনেক অপশনস নিয়ে আমরা কথা বলেছি, রিমুভেবল রুফ এবং মেম্বার্স অফ ম্যাটেরিয়ালস নিয়ে, যে আচ্ছা এইভাবে না করে এভাবে করলে কি বেনিফিট, বা ওরকম আরেকটা চেঞ্জ করলে কি বেনিফিট। তখন কিন্তু ওই ফিডব্যাকটা খুব ইজি হয়েছে বোঝা, এবং তাদের জন্য বোঝাটা ইজি হয়েছে যে কি পেতে যাচ্ছি আমরা, কি কি ফ্যাসিলিটি থাকবে। তো ফাইনালি আমরা দেখলাম যে ওদের কাছ থেকেও এই ফিডব্যাকটা আসলো যে আসলে ইন্টিগ্রেটেড ওয়াশ ব্লক হলেই আসলে তাদের সব রকম ফ্যাসিলিটি গুলো একসাথে অ্যাকোমোডেট করার সুযোগ হয়। তো আমরা যেটা ইন্টেনশন ছিল যে নিড বেসড হবে জিনিসটা, এক একটা ক্যাম্পে নিড অনুযায়ী সেটা ডিফার করবে। উই ক্রিয়েটেড আ প্রসেস, একটা প্রসেস যেখানে ফিডব্যাক নিয়ে আমরা কোড ডিসিশন নিব এবং কোড ডিজাইন করব, এবং সেটাই ইমপ্লিমেন্টেড হবে, এবং সেই ইমপ্লিমেন্টেশনের জায়গায়ও পার্টিসিপেশনটা থাকবে এই মহিলা কমিউনিটির। এবং এই চিন্তাটা আমরা কেন করলাম, আগের স্লাইডেই থাকো প্লিজ। এই চিন্তাটা কেন করলাম, সো দ্যাট একটা কমিউনিকেশনের সুযোগ হয়। যখন একটা ফ্যাসিলিটি মোর দ্যান 1 পার্সন একই সাথে ব্যবহার করে, তখনই কিন্তু ওই যে যোগাযোগের সুযোগ একটা হয়, দেখার সুযোগ হয়, দেখা সাক্ষাতের সুযোগ হয়, এবং একই সাথে তখন কেমন আছো, ভালো আছো, বা এই খুবই ছোট একটা কমিউনিকেশন, একটা ছোট সোশ্যালাইজেশনের স্কোপ তৈরি হয়, যেটা ওয়াজ অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট ইন দ্য ক্যাম্প। তো এখানে একটা সলিউশন দেখানো হয়েছে। আমরা 4টা ক্যাম্পের জন্য নিডের উপর ডিপেন্ড করে 4 রকম ডিজাইন সলিউশন তৈরি করেছিলাম আমরা, না মানে উইথ দ্য কমিউনিটি একসাথে ডিসিশন গুলো নিয়েছি আমরা। তো এরকম তৈরি করেছিলাম 4টা প্রপোজাল, তার মধ্যে একটা দেখাচ্ছি। এবং এখানে কিন্তু ইন্টিগ্রেটেড ওয়াশ ফ্যাসিলিটি, যেটা অবনী একটু আগে বললো, অনেকটা সেই রকমই। তো এবং একটা ছোট কোর্টইয়ার্ড আমরা চেষ্টা করেছিলাম অ্যারেঞ্জ করার, যেখানে ওই যে ওয়াশিং ওরা করতে পারবে, ড্রাইং করতে পারবে, মেনস্ট্রুয়েশনাল হাইজিনের যে কাপড়গুলো সেগুলো ওরা ক্লিন করতে পারবে, এই বিষয়গুলো।
আর এখানে বিল্ড হওয়ার পরে এক কিছু ছবি দেখানো হচ্ছে, যেটা আসলে এক্স্যাক্টলি যে প্রপোজাল ছিল সেটার সাথে অনেকটাই মিলে না, কিন্তু স্টিল আমি বলবো যে পরে যখন আমরা আফটার কনস্ট্রাকশন যখন গেলাম আমরা সাইটে, এবং তখন যে ফিডব্যাক পেলাম সেটা কিন্তু ওয়াজ ভেরি মাচ রিওয়ার্ডিং। একটা সময় ছিল যখন ওরা এই ফেসিলিটি গুলো ব্যবহার করতো না, এখন দে আর ইউজিং ইট ফ্রিকুয়েন্টলি এবং খুব আরামের সাথে ব্যবহার করছে, এবং these facilities change their life. They are very happy. মানে it is very rewarding to see their satisfaction. যদিও from the point of architects আমাদের point of view থেকে দেখতে গেলে অনেক রকম মনে হবে যে আনস্যাটিসফ্যাক্টরি সিচুয়েশন তৈরি হয় নিজের মনের মধ্যে, বাট স্টিল আমি বলবো যে দিস ইজ ভেরি রিওয়ার্ডিং এবং লাইফ চেঞ্জিং ফর দেম। তো আমি এখানেই শেষ করছি, এর পরবর্তী প্রেজেন্টারকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংকস শুভ্রাপু। আমরা এতক্ষণ বিভিন্ন সেক্টরের কাজ নিয়ে কথা বললাম। এখন আমরা রোহিঙ্গা ক্যাম্পে রিসেন্ট যে ফায়ার ইনসিডেন্ট হয়েছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সেক্টর থেকে কিভাবে রেসপন্স করেছি তা ছোট করে শেয়ার করব। আমরা যারা 2018 সালের শেষে বা তারপর থেকে এই কন্টেক্সটে কাজ করছি, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ওয়েন উই লার্ন হোয়াট রিয়েল ইমার্জেন্সি ইজ অ্যান্ড হাউ র্যাপিড দ্য রেসপন্স শুড বি। আপনারা অনেকে জানেন যে এই বছরের মার্চে রোহিঙ্গা ক্যাম্পে একটি ফায়ার ইনসিডেন্ট হয়, which is one of the biggest fire incident in the history of refugee camps around the world, এবং এতে 10,000-এর মতন শেল্টার পুড়ে যায় এবং অ্যারাউন্ড 50,000 মানুষ এফেক্টেড হয়। আপনারা যদি এই ম্যাপটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ফায়ার কি পরিমাণ স্প্রেড করেছিল, এবং এতে 3টি ক্যাম্পে অ্যারাউন্ড 0.64 স্কোয়ার কিলোমিটার এরিয়া ক্ষতিগ্রস্ত হয়। মার্চের 22 তারিখ বিকেলে ফায়ার স্টার্ট হয়, এবং যেহেতু এই এরিয়া অন্য ক্যাম্পগুলো থেকে বেশি ঘন বসতিপূর্ণ এবং ইট ইজ ওয়ান অফ দি আর্লি সেটেলড অর্গানিক ক্যাম্পস, তাই ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে। এই ছবিটা 23 তারিখ সকালের, and you can see how they became homeless overnight. All the wash facility, community facilities were burned. কোনো ড্রিঙ্কিং ওয়াটার সোর্স নাই, স্লোপ প্রোটেকশন নাই, কোনো গাছ নাই, শেড নাই, এবং আরো যেটা অনেক বাচ্চারা ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায় ইনসিডেন্টের সময়। 22 তারিখে কক্সবাজারে we were quite helpless. We had to wait till the fire was under control. এই সময়টাতে আমরা ইমার্জেন্সি সাপ্লাইজ কি হবে, কি পারচেজ করতে হবে, কোন অর্গানাইজেশন কিভাবে হেল্প করবে, বেসিক্যালি স্ট্র্যাটেজি ডেভেলপ থাকি till late night বা রাত 1-2টা পর্যন্ত, and then the next morning we reached camp as soon as possible, and it was a shocking sight for us. I mean, I would say personally it was for me. So humanitarian agency গুলো টেম্পোরারি ওয়াশ ফ্যাসিলিটি, ড্রিঙ্কিং ওয়াটার, ফুড, ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন, 3-4টা বাস টু মেক এ টেম্পোরারি শেড প্রোভাইড করে। From site planning we observed the situation, went to set up the medical camps. ইনসিডেন্টের সময় বড় ফ্যাসিলিটি গুলোতে মানুষ গ্যাদার করার টেন্ডেন্সি, এগুলো ওরা দেখা যায় জেনারেলি যখন কোনো বড় ফ্যাসিলিটি ছিল ওরা ওইটার কাছে ভিড় করে, ওরা ভাবছে যে এই ফ্যাসিলিটি গুলো তো আগুনে পুড়বে না, কিন্তু দেখা যায় যে ওগুলো পুড়ে যায়। So after the immediate actions, we started to set our strategies to redevelop the area. There was a duality of development. Ekta hocche je community ke as soon as support dite hobe, but in long term etar kotha chinta kore je ki kora jay. So our approach was build back safer. এবং এতে আমাদের 4টা স্ট্র্যাটেজি থাকে। রোডগুলো কিভাবে ফায়ার বাফার হিসেবে ব্যবহার করা যায়, কিভাবে কম্পার্টমেন্টালাইজেশন ক্রিয়েট করা যায়, শেল্টার এবং ওয়াশ ফ্যাসিলিটি গুলো কিভাবে ইমপ্রুভ এবং প্লেস করা যায়। একটা ব্যাপার ছিল যে আমরা আগে থেকে এই এরিয়া নিয়ে কিছু প্ল্যান করছিলাম, এন্ড উই নিউ যে এখানে কি ধরনের ফ্যাসিলিটি গ্যাপ আছে। এছাড়া স্লোপ প্রোটেকশন গুলো পুড়ে যাওয়ায় ইট বিকেম এ হিউজ রিস্ক, স্পেশালি মনসুন যখন আসবে, এবং এখানে যেহেতু এগুলো লুজ সয়েল হয়ে গিয়েছিল, সো এখানে সিলট্রেশন হয়ে ফ্লাডিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এন্ড উই হ্যাড টু রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল।
আমি এতক্ষণ যেগুলো বলছিলাম দিস ওয়াজ পার্ট অফ আওয়ার স্পেশাল প্ল্যানিং এবং আমাদের কি কনসিডারেশন ছিল এগুলো, বাট আই উড লাইক টু মেনশন যে আমরা এই যে কথাগুলো বলছি স্পেশাল প্ল্যানিং এর, এটা আমরা অ্যারাউন্ড 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আমাদেরকে এটা ফাইনাল করতে হয় এবং তার পরবর্তী ফেজে যেতে হয়। কিন্তু এই প্ল্যানিং পোর্শন ইট ওয়াজ পার্ট অফ মাই এডুকেশনাল ট্রেনিং। আমরা আর্কিটেকচারে শিখে আসছি কিভাবে ড্রয়িং করব, কিভাবে অ্যানালাইসিস করব, কিন্তু যখন আমরা আসলে এই সেক্টরে কাজ করি উই হ্যাভ টু টেক এ বিগার রোল। উই টেক দ্য লিডারশিপ অফ আওয়ার ওয়ার্ক অ্যান্ড একটা আমাদের কাজের এবং একটা বড় অংশ অ্যাডভোকেসি এবং কোঅর্ডিনেশন। বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বডিজকে কনভিন্স করা, বুঝানো দ্যাট ইট উইল হ্যাভ এ সেফার ইম্প্যাক্ট, ওনাদের লিমিটেশন গুলো বুঝা এবং এই প্রসেসে আবার প্ল্যানিং এ ফিরে গিয়ে সাজেশন গুলো অ্যাড্রেস করা হয়। এরপর আমরা চলে যাই ইমপ্লিমেন্টেশন ফেজে এবং এই ফেজে আর্কিটেক্টরা বিভিন্ন অনসাইট মডিফিকেশন, পার্টনার্সদের সাথে কোঅর্ডিনেশন এবং কনস্ট্রাকশন যে চ্যালেঞ্জগুলো থাকে তা মিটিগেট করার চেষ্টা করে। অ্যান্ড দিস প্রসেস ইজ স্টিল কন্টিনিউইং অ্যান্ড উই হোপ টু ফিনিশ ইট সুন। Not really. In the meantime, we were actually preparing for the monsoon season, and we, from our experience, we know that I mean, the monsoon hits harder, but this year it was really bad in Cox's Bazar. এবং ফ্লাডিং এ অনেক এরিয়া প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে অন্য সেক্টরগুলোর সাথে মিলে কিভাবে রেসপন্স প্ল্যান, লং টার্ম প্ল্যান প্রিপেয়ার করা যায় তা নিয়ে কাজ করছি। So at the end, আমি বলতে চাই আমরা যারা এই কনটেক্সটে কাজ করি, we believe that our work can make an impact on the community and their lives, and that really motivates us. After a long tiring day, ক্যাম্পে আমরা আচার খাই, আমরা স্লোপ থেকে পড়ে যাই, আবার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরে, we still get up in the next morning and show up in the camps or work side by side with our in this multi-professional platform. Thank you. আমি আমাদের সকলের পক্ষ থেকে স্থপতি শাগুফতা নওয়াজ, স্থপতি কানিজ ফাতিমা, স্থপতি মোহাম্মদ আইনুল ইসলাম, স্থপতি সামিয়া অবনী এবং স্থপতি দিলরুবা ফেরদৌস শুভ্রা, আপনাদের 5 জনকেই আমাদের সকলের পক্ষ থেকে অত্যন্ত ইনফরমেটিভ একটি পরিবেশন আমাদের সাথে শেয়ার করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে এই এতক্ষণ যে উপস্থাপনা আমরা দেখলাম সেটার সাথে সম্পর্ক রেখে বা আগামীকালের যে মাইক্রো স্কেলের যে উপস্থাপনা আমরা দেখব সেটাকে রিলেট করে আমি আসলে এখন চলে যেতে চাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি স্থপতি মেরিনা তাবাসসুমের কাছে। অতি সম্প্রতিকালে আমরা জানি যে স্থপতি মেরিনা তাবাসসুম নিজেই এখন কক্সেস বাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত। আমাদের সাথে উপস্থিত আছেন খন্দকার হাসিবুল খুব কবির, তিনিও বহুদিন ধরেই কক্সেস বাজারের এই অঞ্চলে কাজকর্মের সাথে জড়িত আছেন। তো স্থপতি মেরিনা তাবাসসুম, আপনি আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ ইমু, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে এত ইন্টেন্স একটা প্রেজেন্টেশন, সবাইকে অনেক ধন্যবাদ যারা প্রেজেন্ট করলা। তুমি করে বলতেছি, আমি শিওর সবাই আমার থেকে ছোট, যদিও ওরা আমার থেকে ছোট, কিন্তু ওরা কিন্তু কক্সেস বাজারে আমার থেকে অনেক সিনিয়র, বিকজ দে বিন ওয়ার্কিং দেয়ার ফর আ লঙ্গার টাইম। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট প্রথম যখন গেলাম তখন ওদের সবার কাছ থেকে ইনফ্যাক্ট উই হ্যাড টু টেক আ লট অফ টিপস ফ্রম দেম, টু লার্ন আ লট ফ্রম দেম। সো ইন আ ওয়ে ওরা আমার টিচার রাদার দেন আমি ওদেরকে অ্যাকচুয়ালি শেখানোর কিছু নাই। ইন্টেন্স একটা সিচুয়েশন, অ্যাজ ইউ ক্যান সি, ছবিতে দেখালো ওরা, ওদের প্রেজেন্টেশনের থ্রুতে উই কুড সি দ্যাট হাউ ইন্টেন্স দ্য এন্টায়ার সিচুয়েশন
of a camp is. Camp-এ যাওয়ার আমার এর আগে অভিজ্ঞতা ছিল না. This is my first project in such an intense environment. তো অ্যাকচুয়ালি বলতে গেলে ওরা তো অনেকদিন ধরে কাজ করছে. আমি আমার নিজের একটু ছোট করে বলি, সেটা হলো যে ফার্স্ট অফ অল এটা একটা প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই. বাট দিস এক্সোডাস অফ পিপল যখন আসা শুরু করলো মিয়ানমার থেকে, বিং ফোর্সলি uprooted from their own natural location, এসে যখন দে নিডেড আ হ্যাবিটেশন, এই পুরো এরিয়াটাকে মোটামুটি হ্যাবিটেবল করার চেষ্টা করা হয় খুব তাড়াতাড়ি করে, এবং এর মধ্যেই যতখানি প্ল্যানিং করা সম্ভব. বাট এট দ্য সেম টাইম এখন এট দিস পয়েন্ট, ওটা ছিল 2017 লেটস সে, এখন এট দিস পয়েন্ট দিস আর মোর অর লেস একটা যেটা শেগুফতা অলরেডি প্রেজেন্ট করলো উইথ দ্য ব্লু গ্রিন নেটওয়ার্ক, ওদের যে মাস্টার প্ল্যানিং অফ দ্য এন্টায়ার ক্যাম্পস, এই জিনিসগুলো অলরেডি অনেকটা সুন্দরভাবে গুছিয়ে গেছে. সেখানে এখন এই মুহূর্তে রিফরেস্টেশন নিয়ে চিন্তা করা হচ্ছে, যেটা গভর্নমেন্টের একটা মেজর একটা ড্রাইভ, দ্যাট সিন্স ইট ওয়াজ আ প্রোটেক্টেড ফরেস্ট, there needs to be some sort of native plantation দিয়ে এটাকে কিভাবে আবার রিফরেস্টেশন করা যায়, এনভায়রনমেন্টাল ব্যালেন্সটাকে কিভাবে এনশোর করা যায়, এই যে ল্যান্ডস্লাইড হচ্ছে এগুলাকে কিভাবে অ্যাভয়েড করা যায়. তো এই জিনিসগুলো নিয়ে কিছুটা আমি কবির, we are in the same team, we are working together basically. So আমি কবির, মাহমুদা, ইনফ্যাক্ট অর্ঘ, আকাশ যারা আছে এখানে, ওরাও আমাদের সাথে কাজ করছে. সো এইটা মেইনলি আমরা যাওয়ার পরে যেটা দেখলাম যে there are so many obstacles, mostly unpredictability of situations. হ্যাঁ, এটা একটা মেজর জিনিস যেটা you have to constantly reconfigure your way of working এই জায়গাগুলোতে. হ্যাঁ, এখানে কিন্তু architecture as a visual form is non-existent in that sense. হ্যাঁ, so সেই কারণে architecture কে reconfigure করা is very important to understand, to give a new definition of architecture. Eta I think is very important, because ekhane kintu architects are involved. Architects are working with the same methodology that we were trained to use as our tools to come up with a certain solution driven je amader kaj সেগুলো কিন্তু হচ্ছে এবং একই পদ্ধতিতে হচ্ছে. But at the same time, this is not about visual or aesthetic appearance of it, but it's more about giving dignity to people. It's more about giving a better environment. হ্যাঁ, এবং এটাকে আমি বলি it's an architecture of relevance. হ্যাঁ, architecture of relevance যখন আমরা যাই, সেটা হলো it's completely about giving what is absolute necessity to people, but with a certain amount of detail and যে জিনিসটা মানুষের জন্য acceptable. Just যে টপ ডাউন প্রসেস যেটা অনেক সময় হয়, যেটা প্রথম দিকে হয়তো হয়েছে, যে কারণে অনেকগুলা কাজ হয়তো was not acceptable by people, যেটা শুভ্রা তারপর অবনী বলল. Similarly, অনেকগুলা আবার পরবর্তীতে যখন when you include people into the entire process of planning, তখন দেখা যায় যে it becomes much more acceptable to people. So এই যে human dignity ensure করা, এই জিনিসগুলো আসলে খুব important in this kind of work. So I think first, আমি আসলে ওরকম ভাবে কোনো প্ল্যানিং নাই কি বলবো ইমু, to tell you very frankly, but I'm just এই যে প্রেজেন্টেশন গুলো দেখলাম, some of it I definitely knew about, যেমন শেগুফতার এই প্রেজেন্টেশনটা আমি জানি, ওদের যে প্ল্যানিং সম্পর্কে আমার বেশ অনেকটাই জানা আছে, বিকজ ওদের ওই প্ল্যানিংটার উপর বেস করে আমরা বেশ অনেক কাজ করছি, কিপিং দ্যাট ইন মাইন্ড. But at the same time, আমার মনে হয় before going into other direction, এই যে IAP এর এই ইনিশিয়েটিভ, এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি or let's say আর্কিটেক্টের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি বিষয়টাকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, I think this is a very good initiative. So thank you. Thanks to IAB for arranging this, because we know যে architects they're working in many different places বাংলাদেশে. You don't see that in many other countries. অনেক দেশেই নাই. আমাদের দেশে আর্কিটেক্টরা কিন্তু ইউনিক in that sense, because people are working, এবং ওরা কিন্তু নিজের একটা রেসপন্সিবিলিটি সেন্সের তাগিদ থেকেই এই কাজগুলাতে অনেকটা ইনভলভড হয়. কক্সবাজারে যে একটা ক্যাম্পে যে ওখানে থাকা খাওয়া, হ্যাঁ, ইটস নট সো সিম্পল.
and there are a lot of challenges, but despite those challenges, when somebody works and তার ওই কাজটা যখন accepted হয় by people, it's a very rewarding experience. So a rewarding experience টাই কিন্তু brings a lot of value to what we do. So আমার কাছে মনে হয় ওই values গুলা are also very important when we talk about social responsibility. So I think এটা একটা, since I said that it's a very important initiative, আমার মনে হয় এটা also the fact that mainstream architecture থেকে, or what we call mainstream in that sense, we should not be using that, because this is also a stream and it can be a very much a mainstream because of the context where we live. আমাদের কনটেক্সটের কারণে আমার মনে হয় যে এই কাজগুলা আর অনেক বেশি ইম্পর্টেন্ট। যে একটা আমাদের যে একটা সেট আইডিয়া আছে about architecture practice, which is very much about very structured in a way that we have a client, সেই ক্লায়েন্টের একটা জায়গা থাকবে, একটা প্রোগ্রাম থাকবে, they come to an architect with a budget, and then the architect starts to design, and then design হলে সেটা একটা tendering process হয়, it goes through the process of construction and implementation. এই যে top down একটা system, এটা তো মানে কি বলবো, it's a standardized system all over the world. এবং এই স্ট্যান্ডার্ডাইজেশনটা has happened because of industrialization, because of rapid growth, rapid construction. But at the same time, আমাদের দেশের জন্য what is relevant and what is important, সেটা কিন্তু it's important to also for us to understand and to reevaluate our own practice. So এইটাকে reevaluate করতে গেলে আসলে অনেক ধরনের different avenue of practices should evolve. And evolvingটা আসলে I think that it should come from younger generation, because আমরা তো we've already set into a certain system যেটা আমাদের সময় হয়তো অতটা ছিল না, but তারপরও আমরা we're still trying to figure out different ways of being relevant of the time and the context. So এই জিনিসটা I just wanted to bring forward. Kobir to, he's a pioneer, he's a teacher for me as well. আমি কবিরকে একেবারে আমার শিক্ষকের মতোই মনে করি। তো ও তো অনেকখানি পায়োনিয়ার হিসেবে, I think এখানে যারা প্রেজেন্ট করছে তারা everybody is inspired by him and the work he has done and he's doing at the same time. So basically এটা actually কবিরের নেতৃত্বেই আমরা সবাই কাজ করি এই সমস্ত ইয়েতে। তো আমি আজকে I wanted to have a conversation basically. হ্যাঁ, কালকে তো তোমরা আরো প্রজেক্ট দেখবে which are much more about building, but today আজকে it was more about planning and infrastructure. So আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে, maybe to all the participants who are here today, যে মানে একটাই প্রশ্ন, যে what compelled you to go to the camps and do these works? এটা যদি কেউ ইচ্ছা করো একটু উত্তর দিতে পারো। অনেক ধন্যবাদ মেরিনা আপা, আপনি এই প্রশ্নটা করেছেন, কারণ আমি এই প্রশ্নটা মানে আগে থেকেই মনে রেখেছি, এবং এই প্রশ্নটা খুব ভ্যালিড একটা, মানে এটাই প্রথমে করার কথা যে কিসে ওরা ইন্টারেস্টেড হলো। যারা বক্তা ছিল এখানে, যারা যুক্ত আছো তাদের মধ্যে যে কেউ বা সবাই মিলেই কথা বলতে পারো। আপু আমি একটু শুরু করি, আমার মনে হয় যে সবাই অ্যাড করতে পারে আর কি। যে আসলে আমার ধারণা সবার জার্নিটাই ডিফারেন্ট এখানে যারা কাজ করছে। কেউ হয়তো বা কারো জার্নিতে হয়তো বা কেউ একজন মাস্টার, তার ইউনিভার্সিটি থিসিসে হয়তো বা সে এনভায়রনমেন্ট নিয়ে একটা প্রজেক্ট করেছে মাস্টার্স থিসিসে, বিকজ তার একটা আগ্রহ ছিল। সে হয়তো সেই জার্নি থেকে এখানে তার ইন্টারেস্ট খুঁজতে গিয়ে ইনভলভ হয়েছে। আবার কারোর জন্য হয়তো বা যে মোর আরবান প্ল্যানিং ডিজাইন, যেটা হয়তো বা ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে হয়তো সেরকম, যে আমি আমার মাস্টার্স করেছি আরবান প্ল্যানিং ডিজাইনে, তারপর আমি হয়তো বা কাজ করেছি কেনিয়াতে। তো তখন হয়তো বা আমার পার্টিকুলারলি মানে নট নেসেসারিলি যে আমার ইন্টারেস্টটা শুরুই হয়েছে রিফিউজি কনটেক্সটে, ইন্টারেস্টটা শুরু হয়েছে আমি আরবান স্কেলে মানুষের অ্যাকুমুলেশন যেখানে হচ্ছে ওই জায়গার ডাইনামিক্স গুলো নিয়ে, পাবলিক জিনিস নিয়ে কাজ করতে যাই। তো সেখান থেকে আসলে একটা জার্নি হয়ে হয়তো বা আমি আবার গট ব্যাক, যে এখানে আমাদের দেশে এমন একটা জিনিস হচ্ছে যেখানে আমাদের আসলে পার্টিসিপেট করার এবং ইনফ্লুয়েন্স করার একটা সুযোগ আছে।
তো সেই জায়গায় নিজের দেশের জন্য কাজ করতে পারা এটাও আসলে একটা বিশাল বিষয়। এই ক্রাইসিসটা কিন্তু শুধুমাত্র আসলে রোহিঙ্গা রিফিউজিদের জন্য না, আমাদের দেশের জন্য এটা একটা বিশাল কন্ট্রিবিউশনের জায়গা। তো আমার মনে হয় যে সবারই ব্যক্তিগতভাবে হয়তোবা বিভিন্ন রকমের ইন্টারেস্ট ছিল, সেই কেউ হয়তোবা কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটি আর্কিটেকচার সেটা নিয়ে একটা সময় কাজ করেছে, তারপর দেখলো যে আচ্ছা সে আসলে এই ক্যাম্পের জন্য সে রেলেভেন্ট, এবং সে ক্যাম্পের মানুষও বুঝলো যে আচ্ছা আমার তো এই ধরনের আর্কিটেক্ট লাগবে যারা আসলে কমিউনিটির সাথে খুব এঙ্গেজ হয়ে কাজ করেছে। আমার মনে হয় যে সেই জায়গায় অনেকে, যে ফাতমি, রিজভি, ওরা আসলে ওদের ওই ব্যাকগ্রাউন্ডটা ছিল বলেই ওরা এখানে হয়তো বা মোর রেলেভেন্ট হয়েছে। সো ওইটাই আর কি, আমার অন্যরা অ্যাড করতে পারো। আমার জাস্ট মনে হয় যে সবার জার্নিটা ডিফারেন্টলি ছিল এবং আমরা ডিফারেন্টলি আসলে এখানের সাথে আমাদের ইন্টারেস্টের অ্যালাইনে কাজ করতে করতে একটা সময় আমরা এই কনটেক্সটের সাথে আসলে যেভাবে রেলেভেন্ট হয়েছি সেভাবে সংযুক্ত হয়েছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, ধন্যবাদ শাগুফতাকে। আমি একটু অনুরোধটুকু করব, তোমরা একটু যদি ভিডিও অন রাখতে, না হলে লাইভে আসলে দেখা যায় না। থ্যাংক ইউ। আর কেউ বলবে? আমি কি একটা সহায়ক প্রশ্ন করতে পারি মেরিনা তাবাসসুমের প্রশ্নের প্রেক্ষিতে? জি জি, অবশ্যই। আমি একটু ওদের কাছে জানতে চাচ্ছি আসলে যে এই ক্যাম্পে যাওয়ার পরে সহায়তা এবং বৈরিতা এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স ছোট করে হলেও কি একটু শেয়ার করা যায়, আমরা একটু অনুভব করতে পারতাম তাইলে ওদের জার্নিটাকে। স্যার আমি বলবো আমার পার্সোনাল সার্চ ছিল যে আমি ইম্প্যাক্টফুল করবো। আমি যাই করতাম আমার কাছে মনে হতো যে আমি আসলে মানুষকে ওভাবে হেল্প করতে পারছি না, ইম্প্যাক্টফুল কিছু হচ্ছে না। দেন ওয়েন আই স্টার্টেড ওয়ার্কিং হিয়ার আমি দেখলাম যে না, আমার কাজগুলোতে থাকে না একটা ইনস্ট্যান্ট আপনি দেখতে পাচ্ছেন যে ইম্প্যাক্ট ফেলে বা মানুষকে ইনক্লুড করা যায়। তো ওই জায়গা থেকে আসলে এখানে কাজ করার ইচ্ছা বা কাজ করেছি অনেকদিন। আরেকটা যেটা হচ্ছে যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, আমরা এখন যখন এখানে একটা মাল্টি প্রফেশনাল প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যেটা দেখতে পাই যে আওয়ার থটস আর ভ্যালু, আমাদের কথাগুলোকে ভ্যালু করা হয়। আমাদের এখানে কোনো স্যার এই টাইপের কিছু নাই, উই অল আর লাইক কলিগস। আমরা আমাদের আইডিয়াস শেয়ার করছি, আমাদের আমাদের কথাগুলোকে তারা গুরুত্ব দিয়ে শুনছে, অনেক ক্ষেত্রে এগুলো অ্যাডপ্ট করা হয়। আর আরেকটা জিনিস যেটা আমি জানি না, বৈরী আবহাওয়া যখন আমরা মনসুনে হচ্ছে যে ক্যাম্পে যাই, আমরা কিছুক্ষণ পর হচ্ছে যে স্লোপ থেকে পড়ে যেতে থাকি, স্লিপ কাটে, দ্যাটস ওকে। আই মিন আমাদের সাথে যারা থাকে ইটস লাইক কোনো ব্যাপারই নয়, ইটস ওকে। আর সব মানে মনসুনে ইটস ইজি টু আই মিন সাইট সার্ভে করা, কাজ তখন রোদ থাকে না। ক্যাম্পে কিন্তু অনেক রোদ, কাজ এখানে শেড নাই। সো আপনি, আমার ধারণা ড্রাই সিজনে গেলে আরো বেশি অসুস্থ হয়ে যায় মানুষ রাদার দ্যান মনসুনে আপনি শুধু খালে পড়ে যাচ্ছেন। আমি আমার আপন বলবো, সরি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। মারিনা ম্যাডাম আর স্যারের একটু ছোট করে যদি বলতাম যে আমি সেগুলো আপু যেমন বললো যে আমারও সেম অভিজ্ঞতা, যে আমি আন্ডারগ্রাড থিসিস করেছি সাউথ ওয়েস্ট, বাংলাদেশের সাউথ ওয়েস্ট কমিউনিটিতে অলমোস্ট 2-3 সপ্তাহ গিয়ে থেকে তখন আমার নিজের একটা রিয়েলাইজেশন হয় যে কমিউনিটির সাথে কাজ করার আমার একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন। অলসো আমি ফিল করি আমি এখন যেহেতু একটু মোর রিসার্চ অ্যাডভোকেসি সাইডে কাজ করি, আমার কমিউনিটিকে ইনভলভ করা, ওদের কাছ থেকে শেখা এবং ওদের পার্সপেক্টিভ, আমার মনে হয় যে আমার সিটিতে আমি যত বেশি ইনফ্লুয়েন্স করতে পারবো, এটার কন্ট্রিবিউশন যত বেশি, তার চেয়ে আমি গ্রাসরুট লেভেলে গিয়ে আমি আমার কন্ট্রিবিউশন তার চেয়ে বেশি হতে পারে। আমার রোহিঙ্গা রেসপন্সে কানিতাপু যেটা বললো যে এখানে আসলে আমরা যে যার জায়গা থেকে যার যেরকম স্ট্রেংথ, আমাদের কারোর হয়তো প্রোডাক্ট ডিজাইন স্ট্রেংথ, আমার যেরকম কমিউনিকেশন রিসার্চ, এগুলো আমার স্ট্রেংথ। তো আমি আমার জায়গা থেকে কিন্তু একটা প্লেস করতে পেরেছি। তো এটা একটা ব্যাপার ছিল আমার জন্য খুবই মোটিভেটিং। আর বইয়ের সিচুয়েশন আর একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন কানিতা যেটা বললো যে গত বছর কোভিড এর সময়, তখন আই থিংক এপ্রিল-মে এর দিকে, তখনও কোভিড এর আমরা মানে এখন তো মোটামুটি ডিসেন্সিটাইজ, তখনও কোভিড এর আতঙ্ক খুব। তো দেখা যেত আমি ক্যাম্পে যেতাম এবং ক্যাম্পে ওখানে আসলে আমরা মাস্ক আমরা প্রমোট করি, বাট আলটিমেটলি ইটস আ রেফিউজি ক্যাম্প। তো ক্যাম্পে গেলে বাচ্চারা ছুটে আসতেছে এবং ওরা হচ্ছে কি ওরকমই বাচ্চা ছুটে এসে জড়ায় ধরেন এভরিথিং।
এবং বৃষ্টি হচ্ছে এবং এর মধ্যে কাজ করছি আমরা, মানে কোভিড এর রিস্ক, তার মধ্যে বৃষ্টি হচ্ছে এবং কানিজা আপু যেটা বলে বৃষ্টির মধ্যে কারোর আসলে ওরকম না যে বৃষ্টি হচ্ছে থেমে যায়, সবাই নিজের মতো করে কাজ করতেছে, কেউ থামতেছে না। তো এটাই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আমাদের সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। একেবারেই কোনো শব্দ কবির ভাইয়ের কাছ থেকে না শুনে আমরা আয়োজনটা শেষ করব না। না, আমার কাছে আসলে এই এই যে প্রশ্ন মেরিন আপা করলেন এবং স্যারও করলেন, এটা শুনতেই আসলে ভালো লাগছিল, কারণ এনাদের সাথে তো মানে কথাবার্তা হয়, কি কাজ করছে এগুলা সব মোটামুটি কিছুটা জানি। এবং আজকের যে প্রেজেন্টেশন সবাই করলো, এটা খুবই ভালো, খুবই ভালো প্রেজেন্টেশন। এবং এই এই ভালোর পেছনে আমার কাছে মনে হয় যে ইমুর অনেক ইয়ে আছে। হ্যাঁ, সে মোটামুটি ধাক্কা দিয়ে বা এই এই ভয়টয় দিয়ে একটা তো ভয়ের মধ্যে এই কিন্তু এটা খুব ভালো হয়েছে, গুছানো হয়েছে এই ইয়েটা। কিন্তু আমি আসলে যেটা বলবো যে এই যে এই এই জায়গাটাতে কাজ করার এই যে বললো না ভ্যালুড হয়, একটা শুধুমাত্র বসের কাছে ভ্যালুড হয় এটা না, কিন্তু এই যে ডিফারেন্ট এই যে মাল্টি ডিসিপ্লিনারি একটা ইয়েতে যখন আমি আর্কিটেক্টদের সাথে শুধু শেয়ার করছি, তখন ও জানে তো আসলে আর্কিটেক্টরা কি করে। হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় গিয়ে যখন এতটুকু একটু আঁকছি, বলে যে আবার আপনি এত ভালো আঁকতে পারেন, আপনি এরকম করে ভালো দেখতে পারেন, সেটা এরকম তো এইটা হয় কি ওই বা আপনি এরকম করে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। হ্যাঁ, এরকম করে এত লেখালেখি ছাড়া দুই কথাতেই আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো এইটা কিন্তু আমরা আর্কিটেক্টদের মধ্যে এটা এত সহজ ব্যাপার যে এটা ভ্যালু করি না, কিন্তু এই প্রত্যেকটা জিনিস আসলে কিন্তু আর্কিটেক্টরা কন্ট্রিবিউট করছে এই মাল্টিডিসিপ্লিনারি টিমের মধ্যে। এইটা হচ্ছে যে এইটা একটা বড় আমার মনে হয়, যার ফলে কি আমি অনেক জায়গায় দেখছি যে একজন আর্কিটেক্ট এরকম করে ঢুকছে কোনো অর্গানাইজেশনে, সেই আর্কিটেক্ট ঢোকার পরে সেই অর্গানাইজেশন আরো আর্কিটেক্ট হায়ার করছে, আরো আর্কিটেক্ট হায়ার করছে। তো এখানে দেখেন এই যে মাত্র 2-3 জন ছিল, হ্যাঁ, এই যে সাদ, তারপরে রিজভি, এরা এরা ছিল, তারপরে এরাই কিভাবে জানি এরা এদেরকে হয়তো বলে যে আর কেউ আছে নাকি তোমাদের মতো, এরা আরেকজনকে ডাক দেয়, বা এরকম করে করতে করতে কত হয়ে গেছে। এরকম অনেক অর্গানাইজেশন আমি দেখেছি, ইভেন আমি ব্র্যাকেও দেখেছি। ব্র্যাক এই যে আইইডি তে কাজ করছে, বিআইইডি, 1-2 জন ঢুকেছে। হ্যাঁ, ওখানে কি এডুকেশন নিয়ে কি আর্কিটেক্টরা কি কাজ করবে, স্টুডেন্টদের প্লে স্পেস নিয়ে কি কাজ করবে, রোহিঙ্গা ক্যাম্পে স্টুডেন্টদের বাচ্চাদের প্লে স্পেস নিয়ে কি কাজ করবে, এরকম 1-2 জন ঢুকেছে, এখন 13-14 জন কাজ করছে। তো আর্কিটেক্ট এই যে নিজের গন্ডি থেকে যখনই একটু বের হচ্ছে, এটা অদ্ভুত একটা ঘটনা কিন্তু ঘটাচ্ছে, যেটা মেরিন আপা বললেন যে এটাই মানে আমার কাছে মনে হয় যে ওই যে মানে ঝড়ের সময় তো একটা একটা জাহাজ যদি বা আমি যখন মানে সেফ হচ্ছে যে হারবারে থাকা, তাই না, হারবারে মানে কাছে থেকে এটা সেফ। তো সেফ থাকাটা থাকা যায়, কিন্তু ওই জন্য তো আসলে এটা একটা খুব সুন্দর উক্তি, আমি এটা আমার কাছে খুব, কিন্তু ওই জন্য তো আসলে এই এই নৌকাটা তৈরি হয়নি। নৌকাটা আসলে গভীর সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হয়েছে। আমরা কিন্তু শুধুমাত্র ওই জায়গাটাতে বসে থাকার জন্য তৈরি হয়নি। আমাদের এডুকেশনটা গেলেই আমরা আসলে হাজার জিনিস দেখতে পাই। সেটাই আসলে এরকম একটা সিচুয়েশন ঘটলো যেখানে একটা মানে ওরকম একদম গভীর সমুদ্রে চলে গিয়ে আমি জানি না, এরকম এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ওখানে হোস্ট করার জন্য, আর্কিটেক্টদের হোস্ট করার জন্য একটা সিচুয়েশন তৈরি হয়েছে বলে এত মানুষজন গিয়ে কিন্তু ওখানে কাজ করছে। হ্যাঁ, এটা এছাড়াও কিন্তু মানে সারা বাংলাদেশে আরো অনেক আর্কিটেক্টরা কাজ করছে, যারা এই যে আইএবি কে অনেক ধন্যবাদ যে এই সব মানুষকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। অনেকে এখনো সবাই আসেনি, হ্যাঁ, অনেকেই শাই, তারা নিজেরাই মনে করে যে আমি কি আর কাজ করছি। হ্যাঁ, তো আশা করি আসবে। এবং অনেকে মনে করছেন যে শহরে কাজ করছেন, তারা সোশ্যাল সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজ করছে না, আসলে তারা করছে। আসলে এই আমব্রেলার আন্ডারে অনেক মানুষ, তারা যদি রিডিফাইন করে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আজকে অনেক ধন্যবাদ এটা আয়োজন করার জন্য। স্থপতি খন্দকার হাসিবুল কবিরের সূত্র ধরে আমি একটা বোকার মতো প্রশ্ন দিয়ে আজকের আয়োজনটা শেষ করতে চাই। আসলেই বোকার মতো প্রশ্ন বলছি।
আপনাদের প্রেজেন্টেশনে নানানভাবে বিভিন্ন সময় ইউজার গ্রুপ, ক্যাম্পের ইউজার গ্রুপের দিক থেকে নারী এবং পুরুষ এই ব্যাপারটাকে আপনারা ডিজাইনে বিভিন্নভাবে কনসিডার করেছেন, এই প্রসঙ্গটা উঠে এসছে। আমি আসলে যখন আপনাদের নামগুলো দেখছিলাম, আপনাদের সঙ্গে কথা বলছিলাম, বারবার আমরা মিটিং করছি, সবার কথা শুনছি, তো যে 20 জনের পরিবেশনা বা 20 জনের কাজ নিয়ে আমরা দুটো পর্ব সাজালাম, এই 20 জনের মধ্যে 13 জন নারী স্থপতি এবং 7 জন পুরুষ স্থপতি। তো আমার বোকার মতো প্রশ্নটা হচ্ছে যে পুরুষ স্থপতিরা এই সমস্ত জরুরি অবস্থা যেখানে আমাকে ফেস করতে হচ্ছে সেখানে কম যাচ্ছে কেন? আদৌ কি তারা কম যাচ্ছে? যদি কম সংখ্যক যায় তাহলে তার কারণটা কি? এটার উত্তর আজকে চাই না, আগামীকাল আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে। আগামীকাল আপনারা যদি এটার একটা সদুত্তর দিতে পারেন আমি অত্যন্ত কৃতার্থ হইব। আজকের মতো আমাদের আয়োজনটি শেষ করতে চাচ্ছি। আমার কমিটির চেয়ার যদি অনুমতি দেন। জি, স্থপতি কাজী গোলাম নাসিরের অনুমতিক্রমে আজকেরটা শেষ করছি। আপনাদের সবাইকে যারা শুনছেন, যারা আজকে থেকে কালকে 7:30টার মধ্যে আমাদের এই আয়োজনটি শুনবেন, আমাদের পেজে থাকছে, তাদের সকলকে আগামীকাল 7:30টার সময় আমাদের দ্বিতীয় পর্ব, এই আয়োজনের দ্বিতীয় পর্ব কমিউনিটি স্থানভিত্তিক প্রতিক্রিয়া এবং প্রাসঙ্গিক কাজে স্থপতিদের অংশগ্রহণ, এই শিরোনামের পর্বটিতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।